হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা খুবই মনোযোগ সহকারে করবে, কারণ এই চ্যাপ্টারটা শুধু ক্লাস 12এই নেই, এর পরবর্তীকালে তোমরা যখন বিকম পড়বে বা এরপরে যদি কোনো হায়ার স্টাডি পড়ো সেখানে এই চ্যাপ্টারটা লাগবে। এই চ্যাপ্টারের কনসেপ্ট যদি একবার যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাকে মুখস্থ করার চেষ্টা করে, ফর্মুলাগুলোকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, মুখস্থ করার জন্য অর্ধেক জীবন পড়েই রয়েছে, কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করো যাতে ফিউচারে যাতে ভুলে না যাও। ক্লাস 11-এ তোমাদের অ্যাকাউন্টেন্সি কি শিখেছে? সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, অর্থাৎ স্যার এক মালিকানা কারবার। আর ক্লাস 12-এ তোমাদের অ্যাকাউন্টেন্সিটা কি আছে? দুটো পার্ট তোমরা শিখবে। তোমরা যে এন্টিটি আছে, এন্টিটির মধ্যে একটা পার্ট তো 11-এ করেই এসছো, আর 12-এ আর দুটো পার্ট আছে, সেটা কি? পার্টনারশিপ আর কোম্পানি। এখন আমরা পার্টনারশিপ নিয়ে আলোচনা করছি। পার্টনারশিপের অলরেডি আমাদের ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ হয়ে গেছে, তারপর ভ্যালুয়েশন অফ গুডউইলও হয়ে গেছে। ঠিক আছে, আজকে যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো চ্যাপ্টারটার নাম লিখি। কি লিখছি? চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার্স। তো বলো কি লিখলাম? চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার্স, অর্থাৎ পার্টনারশিপের এখন যে পার্টনারশিপের যে আমাদের যে জিনিসগুলো শিখতে হবে, ফান্ডামেন্টাল শেখা হয়ে গেছে, ভ্যালুয়েশন অফ গুডউইল শেখা হয়ে গেছে। এখন যে চ্যাপ্টারটা লেখা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার্স, এর পরবর্তীকালে পার্টনারশিপে আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলো তোমরা ক্লাস 12 করবে, যেমন অ্যাডমিশন করবে, রিটায়ারমেন্ট করবে, ডিসোলিউশন করবে। ঠিক আছে, সব জায়গায় এই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার, অর্থাৎ এই রেশিওর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সেই কনসেপ্টটা নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে বা ম্যাক্সিমাম কোচিংয়ে কি করায়, এই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও এবং এক্সিস্টিং পার্টনার না শিখিয়েই তারা কি করে, অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে চলে যায়, যেটা স্টুডেন্টের পক্ষে খুবই এফেক্ট পড়ে। তো আমি চাইবো তোমরা আগে এই টপিকটা ভালো করে শিখে তারপর অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে চলে যাও। আমরা জানি অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট থেকেই পরীক্ষায় 10 মার্কসের অঙ্ক আসবে। ঠিক আছে, কিন্তু অঙ্ক আসুক না, অসুবিধা কোথায়? টাইম প্রচুর আছে, আগে আমরা এই কনসেপ্টটা ভালো করে জানবো। এই কনসেপ্টটা ভালো করে জেনে আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে যাব। দেখো না, আমি অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে যে 50-60টা অঙ্ক আমি করাবো, ঠিক আছে, আমি হয়তো ম্যাক্সিমাম দুটো অঙ্ক করাবো, বাকি অঙ্ক তোমরাই পারবে। কেন? আমি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এক্সিস্টিং পার্টনার আমি এত সুন্দরভাবে শিখিয়ে দেবো, যেমন বলতে পারো অ্যাডমিশনের 80% কাজ আমি এই চ্যাপ্টারে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তো সুতরাং বেসিক কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে। আমি কোনো ফর্মুলা দেবো না, বেসিক জিনিস শেখাবো। সেই বেসিক জিনিসে এখন আসা যাক। আচ্ছা স্যার, এই চ্যাপ্টারে আমাদের কি কি টপিক কভার করতে হবে? দেখো আমি লিখছি টপিকগুলো কি কি কভার করতে হবে। 1 নম্বর তোমরা শিখবে কম্পিউটেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও গেনিং রেশিও অ্যান্ড নিউ রেশিও। এটা 1 নম্বর, এই টপিকটা শিখবো। 2 নম্বর কি করব? ট্রিটমেন্ট অফ গুডউইল। স্যার গুডউইল তো আপনি আগের চ্যাপ্টারে শিখিয়েছেন। দেখো আগের চ্যাপ্টারে গুডউইল কি শিখিয়েছি? আগের চ্যাপ্টারে গুডউইলের ভ্যালুয়েশন শিখিয়েছি, আর এখানে ট্রিটমেন্ট করব। ভ্যালুয়েশন গুডউইল শিখিয়েছি, ট্রিটমেন্ট তো শেখাইনি, সেই ট্রিটমেন্টটা এখানে শিখবো। ঠিক আছে, আরেকটা কথা, এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল আমরা কি কি মেথড, ভ্যালুয়েশন অফ গুডউইল আমরা কি কি মেথড শিখেছি? স্যার এভারেজ প্রফিট করিয়েছেন, সুপার প্রফিট করিয়েছেন, ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট বা ক্যাপিটাল সুপার প্রফিট করিয়েছেন, এবং অ্যানুইটিও করিয়েছেন। তো ওই টপিকটা না যতদিন পর্যন্ত আমরা পার্টনারশিপ করব ততদিন পর্যন্ত ওই ভ্যালুয়েশন অফ গুডউইলের যে কটা মেথড শিখিস সেগুলো জেনে রাখা দরকার। ঠিক আছে, দেখা গেল এরকমও হতে পারে তোমার পরীক্ষায় বা তোমার এই যে চ্যাপ্টারে যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও এবং এক্সিস্টিং পার্টনার, এখানে ধরো ট্রিটমেন্ট অফ গুডউইল করতে হবে। তো তার জন্য প্রথমে গুডউইলের ভ্যালু যদি বলে না দেয়, তখন গুডউইলের ভ্যালু আমরা আগের চ্যাপ্টারে যেভাবে ভ্যালু বের করেছিলাম সেইভাবে ভ্যালু বের করে দিতে হবে। সাধারণত এরকম হয় না, ভ্যালুটা তোমাকে বলে দেয়, আর যদি না বলে দেয় তখন ওই অ্যাভারেজ প্রফিট হোক বা সুপার প্রফিট হোক বা ক্যাপিটালাইজেশন মেথড হোক, ওই মেথডে আমাকে গুডউইলটা বের করে নিতে হবে। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। 3 নম্বর
3 নম্বরটা কি শিখবো? ট্রিটমেন্ট অফ রিজার্ভ অ্যান্ড লসেস। স্যার এই জিনিসটা কি? দেখো এই জিনিসটা, এই টপিকটা যখন করাবো তখন নিশ্চয়ই আলোচনা করব, তাই না? আমরা তো সেকেন্ড ক্লাসে করাবো ট্রিটমেন্ট অফ গুডউইল, থার্ড ক্লাসে করাবো ট্রিটমেন্ট অফ রিজার্ভ অ্যান্ড লসেস। আচ্ছা 4 নম্বর কি? আপডেটেড ব্যালেন্স শিট অ্যান্ড প্রিপারেশন অফ revaluation of asset and liabilities। তাহলে এই চ্যাপ্টারে তোমাদের এই এই কনসেপ্টগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে যে ফার্স্ট ক্লাসে আমরা এই 1 নম্বর কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। চলো স্যার এই চ্যাপ্টারটার জিনিসটা কি, মানে এর মেন কেন, কি অবজেক্টিভস কেন করি? দেখো আমি যেই টপিকটা করাবো টপিকটার নাম প্রথমে লিখবো, তারপর একটা অঙ্ক দিয়ে জিনিসটাকে বোঝাবো, ঠিক আছে? চলো তাহলে ব্যাপারটা দেখানো যাক। এখানে 1 নম্বর দিয়ে কি লিখবো? কম্পিউটেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও and new ratio। দেখো কোশ্চেনটা কি লিখেছি? স্যার কোশ্চেনটা লিখেছেন এ বি সি ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 1:1:1। আর এ বি সি তিনজন পার্টনার মিলে একটা বিজনেস করছে, ঠিক আছে? এবং তারা যখন বিজনেস স্টার্ট করেছিল তারা নিজেদের মধ্যে কি ডিসিশন নিয়েছিল যে বিজনেস থেকে যেই প্রফিটটা আর্ন হবে সেই প্রফিটটা ওরা 1:1:1 ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ এ নেবে 1 ভাগ, বি নেবে 1 ভাগ, সি নেবে 1 ভাগ। অর্থাৎ কোম্পানিতে বা ফার্মে যা প্রফিট হবে সেই প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করে নেবে, এখানে তিনজন আছে বলে 1:1:1 ইকুয়ালি, যদি দুজন থাকতো তাহলে 1:1 ইকুয়ালি, আর যদি চারজন থাকতো তাহলে 1:1:1:1 ইকুয়ালি। এবার কি বলেছে দেখো, অন 1st January 2018 দে ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:2:1। ঠিক বেশ কিছুদিন পর ধরো এই একটা পার্টিকুলার একটা ডেট বলেছে। স্যার এই ডেট বলেছে কেন? মনে করো না এই ডেট বলেছে, এর পেছনে তো কোনো কারণ নেই, কেন এই ডেটটা বলেছে, তাই না? এটা আমাদের মেন অবজেক্টিভস নয়, এই ডেটটা কেন বলেছে আমাকে মাথায় রাখতে। কোশ্চেনে বলেছে এই ডেটে এ বি সি তিনজন পার্টনার ডিসাইড করেছে যে ফিউচারে যে প্রফিট হবে সেই প্রফিটটা ওরা 2:2:1 ভাগ করে নেবে। স্যার কেন এটা হলো? আগে 1:1:1 হয়েছিল, এখন 2:2:1, এটা কেন হলো? দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। আগে বিজনেসে এ বি সি তিনজন মিলে সমান এফর্ট দিত, অর্থাৎ বিজনেসে ঠিক একই লেভেলের লেবার দিত, তারা পরিশ্রম করতো, ঠিক আছে? তো বিজনেসে তিনজন মিলে সমান পরিশ্রম করতে বলে সমান ভাগে প্রফিটটা ভাগ করে নিত। ফিউচারে কি হয়েছে? ফিউচারে এ আর বি বেশি পরিশ্রম করেছে, বেশি এফর্ট দিয়েছে কম্পেয়ার টু সি। সি অনেক কম এফর্ট দিয়েছে, ঠিক আছে? তো এইবার যদি এ বি সি বিজনেসে যেই প্রফিটটা হবে, ফিউচারে যেই প্রফিটটা হবে সেই প্রফিটটা যদি তিনজনই যদি সমান ভাগে ভাগ করে নিয়ে নেয়, তখন এ আর বির মধ্যে তো একটা স্বাভাবিক একটা কোশ্চেন আসবেই, আমরা বিজনেসে এতটা টাইম দিলাম, এতটা টাইম এফর্ট করলাম, এতটা খাটলাম, আর সি কম খেটে একই লেভেলের প্রফিট নিয়ে চলে যাবে, ঝামেলা হবে। যেন পার্টনারশিপ বিজনেসের মেন অসুবিধাটা কোথায়? ঝগড়া, ঠিক আছে? এই ঝগড়ার হাত থেকে বাঁচার জন্য ওরা কি করেছে? ওরা নিজেরাই ডিসিশন নিয়েছে ফিউচারে প্রফিট শেয়ারিং রেশিওটা ভাগ করে নেবে 2:2:1, ঠিক আছে? তো অর্থাৎ যেহেতু সি কম খেটেছে, কম এফর্ট দিয়েছে, তাই ওকে প্রফিটটা কম দেবে। এবার আমাকে বের করতে বলছে ক্যালকুলেট স্যাক্রিফাইস অ্যান্ড গেনিং রেশিও। স্যার স্যাক্রিফাইস আর গেনিংটা কি?
দেখো তোমরা সবাই নাম শুনে স্যাক্রিফাইস, নাম শুনেছো তো স্যাক্রিফাইস জিনিসটা কি? হ্যাঁ স্যার, আমরা তো জানি স্যাক্রিফাইস মানে ধরুন ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করাকেই বলে স্যাক্রিফাইস। ঠিকই শুনেছো, ত্যাগ করা। ধরো তোমার যা পাওনা ছিল তার থেকে কিছুটা পরিমাণ ত্যাগ করে দিলে। ধরো তোমার হাতে 10 টাকা ছিল, ঠিক আছে, তোমার কাছে 10 টাকা ছিল, সেই 10 টাকার মধ্যে থেকে তুমি যদি 2 টাকা 2 টাকা তোমার ভাইকে যদি দিয়ে দাও, তার মানে তুমি ওকে কি করলে? তুমি স্যার 2 টাকা ভাইকে দিয়ে দিলাম, মানে তো আমি ত্যাগ করলাম। এটাকে ত্যাগ করা বলে। কাউকে যখন দিয়ে দেবে এটা ত্যাগ করা বলে। আচ্ছা বলো দেখি, তোমার ভাইয়ের কাছে তো কিছু ছিল না আগে, এখন তো ভাই 2 টাকা নিল, কার থেকে নিল? স্যার আমার থেকে নিল। তাহলে ভাইয়ের কি হলো? স্যার ভাইয়ের গেন হলো, ভাই লাভ করলো, লাভ। তাহলে বোঝা গেল স্যাক্রিফাইস আর গেনের জিনিসটা। আরে এরা জাস্ট জাস্ট একটা ওয়ার্ডটা সম্পর্কে তোমাকে একটু বললাম, একটু পরে আসবো তো স্যাক্রিফাইস রেশিও, গেনিং রেশিও জিনিসটা ডিটেলসে আসবো। দেখো এই যে ফার্মটার কথা বলছি, এ বি সি তিনজন মিলে বিজনেস করে একটা তো প্রফিট করতো, ঠিক আছে, তিনজন মিলে বিজনেস করে একটা প্রফিট করতো। তো তো আগে 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 মানে পাস্ট, অতীতে এই এ বি সি তিনজন মিলে পাস্টে বিজনেস করে যেই প্রফিটটা করতো, সেই প্রফিটটা তারা কিভাবে ভাগ করে? স্যার এই তিনজন মিলে বিজনেস করে যেই প্রফিটটা করতো ওরা ইকুয়ালি ভাগ করে দিত, ইকুয়ালি, তাই তো? ইকুয়ালি মানে ধরো ইকুয়াল ভাগ করবে, এই যে পুরো প্রফিটটা এটা ইকুয়াল ভাগ করবো। এই ধরো একটা পার্ট, এই একটা পার্ট, ঠিক আছে তো? তাহলে এই পার্টটা নিয়ে নিত এ, এই পার্টটা নিয়ে নিত বি, এই পার্টটা নিয়ে নিত সি, ঠিক আছে তো? এটা পাস্ট লিখলাম, অতীতে মনে করছি, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি মানে এই সময় প্রফিট হয়েছিল, অর্থাৎ আগে প্রফিট হয়েছিল 6,000 টাকা। তার মানে 6,000 টাকার মধ্যে এ বি সি তিনজনই ইকুয়াল ভাগে নিয়ে নিয়েছিল। তার মানে এ কত পেয়েছিল? স্যার এ 2,000 টাকা, বি 2,000 টাকা, সি 2,000 টাকা। বুঝতে পারলে না? 6,000 টাকা তিনজনই সমান ভাগে পেয়েছিল, তাহলে তিনজনই 2,000 টাকা করে পেয়েছিল। এ তো পাঁচটা ছিল, কিন্তু ফিউচারে কি হয়েছে দেখো। স্যার ফিউচারে এ বি সি তিনজন মিলে যা প্রফিট করবে সেই প্রফিটটা ওরা এই রেশিওতে ভাগ করে পাবে। তাহলে কটা ভাগ হবে? এখানে কটা ভাগ করবে? ইয়ে প্রফিট, ফিউচারে যে প্রফিট হবে তার কটা ভাগ হবে? স্যার 2 2 4 আর 1 5, টোটাল 5টা ভাগ হবে। ফিউচারে যে প্রফিট হবে তার 5টা ভাগ হবে। তাহলে এখানে তুমি 5টা ভাগ করো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ফিউচারে যে প্রফিট হবে এটা 5টা ভাগ হবে। এই 5টা ভাগের মধ্যে স্যার এ পাবে 2 ভাগ, তার মানে এইটুক পোর্শন পাবে এ, বি পাবে 2 ভাগ, এইটুক পোর্শন পাবে বি, আর এইটুক পোর্শন ছোট্ট একটা পোর্শন পাবে সি, অর্থাৎ 1 ভাগ। তার মানে ভাবো না, এই যে ফিউচারও ধরে নিচ্ছি 6,000 টাকা প্রফিট হয়েছে, আমি ধরে নিচ্ছি ফিউচারও প্রফিট 6,000 টাকা হয়েছে, তার মানে 6,000 টাকার মধ্যে 2 ভাগ পাবে এ। দেখো না 6,000 টাকা কটা ভাগ হবে? স্যার আপনি বললেন 6,000 টাকা টোটাল 5টা ভাগ হবে, ফিউচারের কথাই বলছেন, 2:2:1, মানে ফিউচারে 5টা ভাগ হবে। তা 6,000 টাকার 5টা ভাগ হলে এক একটা ভাগের দাম হচ্ছে 1,200 টাকা করে, এক একটা ভাগের দাম 1,200 টাকা করে। তাহলে এ কটা ভাগ পাবে? স্যার এ 2টো ভাগ পাবে, তার মানে কত পাবে? এ এ 2,400 পাবে। বিও 2টো ভাগ পাবে, কত পাবে? 2,400 পাবে। সি কটা ভাগ পাবে? স্যার সি একটা ভাগ পাবে, তার মানে সি হবে কত? 1,200। এটা হচ্ছে ফিউচার। এক একটা ভাগ দেখিয়ে দিচ্ছি কি হলো, 6,000-কে 5 দিয়ে ভাগ করলে এক একটা ভাগ হচ্ছে 1,200 টাকা। এই পুরো জিনিসটাকে না আমি একটা টেবিল আকারে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? কি আকারে? টেবিল আকারে। বিজনেসে কজন পার্টনার ছিল? স্যার বিজনেসে 3জন পার্টনার ছিল, এ বি সি। পাস্ট কি লিখলাম? পাস্ট। আগে এ কত টাকা পেত? স্যার আগে এ বি সি তিনজনে সমান টাকা পেত, অর্থাৎ 2,000 টাকা করে পেত। বর্তমানে মানে ফিউচারে কত টাকা পায়? স্যার এ পায় 2,400 টাকা, বি পায় 2,400 টাকা, সি পায় 1,200 টাকা। আমাকে বলতে পারবে এ আগে পেত 2,000 টাকা, ঠিক আছে, কিন্তু এ বর্তমানে পায় 2,400 টাকা। তার মানে এ আগে যা পেতো এখন তার চেয়ে বেশি পায় না কম পায়? স্যার এ আগে যা পেতো এখন তো তার চেয়ে বেশি পায়। কত টাকা বেশি পায়? 400 টাকা, ঠিক আছে তো? বি আগে পেতো 2,000 টাকা, এখন পায় কত? বি 2,400 টাকা। আচ্ছা বি আগে যা পেতো এখন তার চেয়ে বেশি পায় না কম পায়? স্যার বেশি পায়। কত টাকা? 400 টাকা। সি সি আগে পেতো 2,000 টাকা, ঠিক আছে, এখন পাচ্ছে 1,200 টাকা। আচ্ছা সি বেশি পাচ্ছে না কম পাচ্ছে?
স্যার আগে 2000 পেতো, এখন 1200 পাচ্ছে, তার মানে এখন কম পাচ্ছে। কত টাকা কম পাচ্ছে? 800 টাকা। তো বলো, এ আগে 2000 টাকা পেতো, এখন 2400 টাকা পাচ্ছে, তার মানে কি এ লাভ করলো নাকি এর লোকসান হলো? স্যার এর লাভ হয়েছে। লাভ হলে তাকে বলে গেইন। বি, স্যার একই রকম ভাবে বিরও লাভ হয়েছে। সি, সি আগে 2000 টাকা পেতো, এখন 1200 টাকা পাচ্ছে। স্যার সি আগে যা পেতো এখন তার তুলনায় 800 টাকা কম পাচ্ছে, মানে লস হচ্ছে। লসটাকে বলা হয় এখানে স্যাক্রিফাইস। একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, একটা জিনিস লক্ষ্য করো, দেখো এ কত টাকা গেইন করলো? স্যার এ 400 টাকা গেইন করেছে। বি কত টাকা গেইন করেছে? স্যার বিও 400 টাকা গেইন করে। তাহলে এ আর বি দুজন মিলে কত টাকা গেইন করেছে? স্যার এ আর বি দুজন মিলে 800 টাকা গেইন করেছে। আর দেখো সি তাহলে কত স্যাক্রিফাইস করেছে? সি 800 টাকা। এটা সবকটা অঙ্কেই তোমরা পাবে। অর্থাৎ প্রতিটা অঙ্ক যে করবো না আমরা প্রফিট শেয়ারিং রেশিও, টোটাল গেন ইকুয়াল টু টোটাল স্যাক্রিফাইস হতেই হবে। তো দেখুন এখানে স্যাক্রিফাইস 800 আর এখানে গেন 800, মিলে গেল। আর এই পাস্টটাকে কি বলে জানো? কি বলে স্যার পাস্টটাকে? পাস্টটাকে বলে ওল্ড, মানে আগে। ফিউচারটাকে কি বলে জানো? নিউ। ঠিক আছে তো? এই ওয়ার্ড গুলো সম্পর্কে, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো সম্পর্কে, টার্ম গুলো সম্পর্কে তুমি কমেন্ট করাচ্ছি, ঠিক আছে? তাহলে জিনিসটা বোঝালে তো? ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে তো কিভাবে বোঝালাম? এইবার দেখো কি করব, এই জিনিসটাকে না আর এক রকম ভাবেও করা যায়, যেটা কিনা তোমাদের পরীক্ষায় এই আর এক রকম ভাবেই করতে হবে। সেই আর এক রকম ভাবে যেটা করতে হবে সেটা শেখাচ্ছি। এখন তোমাদের মানে কোশ্চেন হবে, স্যার এই অঙ্কটাই ধরুন এক্সামে দিল, ঠিক আছে তো, তার মানে এক্সামে তো আপনি তো এখানে তো কোশ্চেনে তো কোথাও বলে দেয়নি যে বিজনেসে প্রফিট হয়েছে 6000 টাকা, আপনি কেন 6000 টাকাই ধরলেন? আপনি 10,000 টাকাও ধরতে পারতেন, 60,000 টাকাও ধরতে পারতেন, আর 5,000 টাকাও ধরতে পারতেন। আপনি কেন 6000 টাকাই ধরলেন? সত্যি তো, তোমরা যা বলে যে কোনো সংখ্যাই ধরতে পারতাম, ঠিক আছে তো। এটা তো আমি অ্যাজিউম করি 6000 টাকা তোমাদের বোঝানোর জন্য। আমি 5,000ও ধরতে পারতাম, 50ও ধরতে পারতাম, 20ও ধরতে পারতাম, যে কোনো একটা ডিজিট অ্যাজিউম করতেই পারতাম প্রফিট এত টাকা হয়েছে। দেখো ম্যাথ আমাদের কি বলে, কোনো কিছু যে ধরবো না আমরা, সেটা সবসময় এক ধরতে হয়। ম্যাথামেটিক্স বলে, আমরা তো আগে 5-6 অঙ্ক করেছি, পাটিগণিত করেছি, তাই তো? যখন আমরা কোনো অঙ্ক করতাম, কি করতাম? মনে করতাম, মনে করি বাঁশের মোট অংশ 1, আমরা সবসময় 1 ধরে করব, ঠিক আছে? তো এই দেখো লিখছি আর এক রকম ভাবে, আর এই আর এক রকমই তোমাকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। লিখবো লেট টোটাল প্রফিট অফ দ্য ফার্ম। তাহলে কি ধরে নিলাম? আমরা যেই ফার্মে কাজ করি বা আমাদের যে ফার্ম আছে, সেই ফার্মের প্রফিট হচ্ছে 1 টাকা। আমরা মনে করছি ফার্মের প্রফিট 1 টাকা। আচ্ছা ওল্ড রেশিও কত ছিল কোশ্চেনে? স্যার আপনি বললেন আগে বিজনেস যা প্রফিট হয়েছিল এবিসি, সেই প্রফিটটা ওরা 1:1:1 এই রেশিওতে ভাগ করে নিত, ঠিক আছে তো? বর্তমানে কত, অর্থাৎ ফিউচারে? স্যার ফিউচারে যে প্রফিট হবে সেটা ওরা ভাগ করে নেবে 2:2:1 এ। তো বোঝা গেল? ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা এখানে কত সুন্দরভাবে করলে তোমরা, কত সুন্দরভাবে করলে, কত সোজাভাবে গেইন স্যাক্রিফাইস করলে না, এটাই আমরা রেশিও আকারে দেখাবো। তো এখানে লিখবো আমরা কিভাবে করি, প্রথমে লিখবো পার্টনার্স, তারপর লিখবো ওল্ড রেশিও, কি লিখলাম? ওল্ড রেশিও। তারপর লিখবো নিউ রেশিও। কোশ্চেনে কি বের করতে বলছে জানো? স্যার কোশ্চেনে বলেছিল স্যাক্রিফাইসিং রেশিও বের করতে, এখানে লিখলাম স্যাক্রিফাইসিং রেশিও। স্যার স্যাক্রিফাইসিং রেশিও বের করব কি করে? সব শেখাবো, দেখো কোনো ফর্মুলা দেবো না, আমি ফর্মুলা দেবো না, যেটা তোমরা অনেক জায়গায় যাবে বা স্কুলে যখন ক্লাস আরম্ভ হয় তখন দেখবে বলে দেবে স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা এটা মাইনাস এটা, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। জিনিসটাকে বুঝতে হবে কেন, কেন, ঠিক আছে, রিজনে আসতে হবে। দেখো পার্টনারদের নাম কি কি ছিল, পার্টনারদের নাম লিখি আগে, এ বি সি। দেখো ওল্ড রেশিও কত ছিল? স্যার ওল্ড রেশিও তো বলছে দেখুন 1:1:1, অর্থাৎ 1 ভাগ নেবে এ, 1 ভাগ নেবে বি, আর 1 ভাগ নেবে সি। তার মানে 1/3। কেন 1/3 হলো? টোটাল 3টে ভাগের মধ্যে একটা ভাগ। আচ্ছা নিউ রেশিও, নিউ রেশিও কত বলেছে? দেখো টোটাল 5টা ভাগের মধ্যে এ নেবে 2 ভাগ, অর্থাৎ 2 এর 5,
বি নেবে 2/5 আর সি নেবে 1/5। ঠিক আছে, স্যাক্রিফাইসিং রেশিও। তোমাদের মনে কোশ্চেন স্যার স্যাক্রিফাইসিং রেশিওটা কি করব, এবার কি করব? দেখো একটু উপরের দিকে আসো। মনে করো, দেখো এখানে ছোট্ট করে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই। সাপোজ এই যে স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিও বোঝাবো, তো ফর্মুলাটা তোমাকে বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি। ধরো দুজন ভাই আছে, ঠিক আছে, দুজন ভাই, একজন ধরো এক্স আর একজন ওয়াই, দুই ভাই, ঠিক আছে। তো বাবা 10 টাকা দিল, বললো তোরা দু ভাই সমান ভাগে ভাগ করে নে, অর্থাৎ তুই নে 5, তুই নে 6। এটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে, ঠিক আছে। তো এবার বাবা বলল তুই যেহেতু বড়, ঠিক আছে, তো তুই যেহেতু বড়, এটা এটা আগে ছিল, এটা আগে, এ দেখো এখানে লিখেছি এটা আগে ছিল, ঠিক আছে, এটা ছিল পাস্ট, ঠিক আছে, এটা আগে ছিল। ফিউচারে ফিউচারে কি হয়েছে, বাবা বলল ঠিক আছে এক্স তো বড় ছেলে, এক্স তুই নে 6 টাকা আর তোর ভাইকে দে 4 টাকা, 10 টাকায়, 10 টাকার বেশি না, 10 টাকা, দেখো 10 টাকা। তাহলে বলো এক্স আগে পেত 5, এখন পাচ্ছে 6, তার মানে কি হলো, তার মানে কি হলো, এক্স এর লাভ হলো, নাহলে কি লোকসান হলো? স্যার এক্স এর লাভ হলো, মানে 1 টাকা লাভ হলো। আর ওয়াই আগে পেত 5, এখন পাচ্ছে 4, স্যার ওয়াই এর লস হলো 1 টাকা, মানে স্যাক্রিফাইস। তো বলো স্যাক্রিফাইসটা কি করে বের করলাম? স্যার স্যাক্রিফাইস বের করলেন আপনি আগেরটা থেকে এখনটা বাদ দিলেন, না আগে যত ছিল তার থেকে এখনটা বাদ দিলেন। ভালো করে বোঝো, স্যার আগে যত ছিল, দেখুন না এখানে আগে ছিল ওয়াই আগে পেতো 5 টাকা, এখন পাচ্ছে 4 টাকা, তাহলে ওয়াই এর 1 টাকা লস হয়েছে। এই লসটা কি করে বের করলাম? স্যার ওয়াই এর আগে যত ছিল মাইনাস ওয়াই এর এখন কত। বা তুমি যদি এটার দিকে দেখো, এ আগে 2000 টাকা পেতো, এ এখন 2400 টাকা পায়, ঠিক আছে, তাহলে এর তো লাভ হয়েছে, ঠিক আছে, বিরও লাভ হয়েছে, কিন্তু স্যাক্রিফাইস, এ আগে 2000 টাকা পেতো, সরি সি আগে 2000 টাকা পেতো, এখন সি 1200 টাকা পায়, তাহলে সির কত 800 টাকা লস হয়ে কি করে বের করলাম? সির আগে যত ছিল মাইনাস, ঠিক আছে, সির এখন যত। তার মানে কি করব? স্যার আপনি তার মানে এটাই বলতে চাইছেন আগে কত ছিল, এর আগে কত ছিল, এর আগে ছিল 1/3, ঠিক আছে, এর এখন কত 2/5, ঠিক আছে। তো আচ্ছা বির আগে কত ছিল 1/3, বির এখন কত 2/5। সির আগে কত ছিল, সির আগে ছিল 1/3, এখন কত 1/5, ঠিক আছে। এবার দেখো ছোট জিনিস, একদম খুবই ইজি জিনিস, তোমরা সবাই জানো ভালো মতো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হয়তো ওখানে জায়গা ধরবে না, তাই দেখিয়ে দিচ্ছি। 1/3 থেকে 1/5 বাদ দেবো, কি করে করব? স্যার আপনি করবেন কি জানেন, এই 3 আর 5-এর প্রথমে লসাগু করবেন। তো দেখো লসাগু মানে এলসিএম করব, 15 হবে। 3কে 15 দিয়ে ভাগ করতে হয়, জানো তোমরা লসাগু কি করে করতে, এটা তো 3-4 বাচ্চারা পারে, তোমরা জানো, না জানলে বলে দিও লসাগু না পারলে, ঠিক আছে। তো এই দেখো 3 আর এখানে 15, 3কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার 5, এই 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, মাইনাস এই 5কে 15 দিয়ে করলে কত হয়? 3, 3-এর সাথে 1 গুণ করলে 3, তাহলে কত হলো 2/15। তাহলে প্রথমটা কত হচ্ছে অ্যান্সার 2/15, যে এটা অ্যান্সার একই হবে, এটাও হবে 2/15। এবার দেখো লাস্টেরটা করছি আচ্ছা এটা দেখো 1/3 মানে 1/5 করে 2/15 যেটা হলো, এটা লাস্টেরটা হয়েছে, আমরা ভুল করে উপরেরটা করে দিয়েছি। আচ্ছা উপরেরটা করি, 1/3 মাইনাস 2/5, 3-5-এ 15, লসাগু 3কে 15 দিয়ে ভাগ করলে 5, 5-এর সাথে 1 গুণ করলে 5, 5কে 15 মানে 3, 3 দুগুণে 6, কত হচ্ছে মাইনাস 1/15, এটা হবে মাইনাস 1/15, ঠিক আছে। তো এবার দেখো কি হচ্ছে, তোমাকে কি বের করতে বলছে? স্যার আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে বলেছে। আমাকে যেই রেশিও বের করতে বলবে, ঠিক আছে, সেটা যদি পজিটিভে বেরোয় তাহলে ভাববে ওটাই ওই রেশিও। এখানে তোমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে, কিন্তু পজিটিভে কোনটা বেরিয়েছে? স্যার পজিটিভ শুধুমাত্র সির বেরিয়েছে, তার মানে সিটটা হচ্ছে স্যাক্রিফাইস, সিটটা হচ্ছে স্যাক্রিফাইস। আমাকে স্যাক্রিফাইস বের করতে বেরিয়েছে, কিন্তু আমাকে স্যাক্রিফাইস বের করতে বলেছে, কিন্তু আমার অ্যান্সার নেগেটিভ বেরিয়েছে, তার মানে কি? স্যার স্যাক্রিফাইসের অপোজিট গেন হয়, তাই এটা গেনিং হবে, এটা গেন, এটা গেন। তাহলে আশা করি বোঝা গেল।
আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা স্যাক্রিফাইসিং কি পেলে? স্যার স্যাক্রিফাইসিং বের করার নিয়মটা হচ্ছে, দেখো মনে রাখো না, আগে তুমি 5 টাকা পেতে, এখন তুমি 6 টাকা পাও, তাহলে কি হলো? তোমার লাভ হয়েছে না লোকসান হয়েছে? স্যার লাভ হয়েছে। আচ্ছা, আগে তোমার ভাই 5 টাকা পেতে, এখন তোমার ভাই 4 টাকা পায়। আচ্ছা, ভাইয়ের লাভ হয়েছে না লোকসান হয়েছে? স্যার লোকসান হয়েছে। তাহলে কি করে বের করলে ভাইয়ের লোকসান 1 টাকা? স্যার ভাই আগে 5 টাকা পেতো আর এখন 4 টাকা পায়, মানে আগে থেকে এখনটা বাদ দেবো। তো মানে কি বুঝতে পারলে? স্যার ওল্ড এর থেকে নিউ বাদ দেবো। ওল্ড, ওল্ড মানে আগে আর নিউ মানে এখন। ওল্ড থেকে নিউ বাদ দিলেই হয় স্যাক্রিফাইস। আচ্ছা, এই অঙ্কটা রিলেটেড একটা নোট লিখিয়ে দিই। লেখো সাম অফ টোটাল গেনিং রেশিও, সাম অফ টোটাল গেনিং রেশিও will always be equal to sacrificing ratio of all partners। তাহলে কি বলেছে? এখানে যে নোটটা বলেছে, নোটে পরিষ্কারভাবে বলেছে সাম অফ টোটাল গেনিং রেশিও, অর্থাৎ গেনিং রেশিও টোটাল যত আছে, ঠিক আছে? দেখো গেনিং রেশিও কত? স্যার এখানে গেনিং রেশিও একটা -1/15 ছিল, আর এখানেও -1/15 ছিল। কোথায় রাফটা করে দেখাবো? জায়গাই নেই। দেখো এখানে দেখি ছোট্ট করে, দেখো এর গেনিং রেশিও কত ছিল স্যার? -1/15। ওর কত ছিল? -1/15। তাহলে কত হচ্ছে স্যার? -2/15 হচ্ছে। হচ্ছে তো? -1/15 করলে কত হয়? -2/15। তাই বলছে সাম অফ টোটাল গেনিং রেশিও, গেনিং রেশিও টোটাল -2/15 উইল অলওয়েজ বি ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। তো স্যাক্রিফাইসিং কত বেরিয়েছে? স্যাক্রিফাইসিং রেশিও স্যার 2/15 বেরিয়েছে। তার মানে কি বলেছিলাম? কোশ্চেনে স্যাক্রিফাইস যত বেরোবে গেইন ঠিক ততটাই বেরোবে। তাই তো হয়েছে। এখানে -2/15, এখানে +2/15 হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হলো স্যার, এই যে আপনি যে এখন যে 1 ধরে করালেন আর আগে যে একটা অ্যামাউন্ট ধরে করেছেন, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো একই রকম ভাবে। তোমাকে যদি প্রফিটের টাকাটা বলে দেয় তাহলে তুমি এইভাবে করতে পারবে, আর যদি প্রফিটের টাকা না বলে তখন তোমাকে এইভাবে করতে হবে। তুমি যেইভাবেই করো না কেন অ্যান্সারটা একই রকম বেরোবে। ঠিক আছে তো? বা যাই হোক, বুঝলাম কি দুটো ওই মেথডে করি বা এই মেথডেই করি, দুটো মেথডে একই রকম, একই হবে অ্যান্সার বেরোবে। তো তোমরা চেষ্টা করবে সেকেন্ডটা করার। ফার্স্টটা তোমরা কি করে করবে? তোমাকে তো প্রফিট বলেই দেবে না, সুতরাং ফার্স্টটা তুমি করতে পারবে না। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক করাবো। কি বলেছিল? ওল্ড রেশিও, আর পার্টনারদের নাম বলেছি এ বি সি। কত ছিল? 3:2:1। কোশ্চেনে নিউ রেশিও বলে দিয়েছিল 1:2:3। বলেছে ক্যালকুলেট গেনিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে? কি বলেছে? ক্যালকুলেট গেনিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। বলো অঙ্কটা পারবে কিনা? স্যার অঙ্কটা পারবো, হয়তো আটকাবে, চেষ্টা করছি, আগেরটার মতনই চেষ্টা করছি। দেখো কিভাবে করবে। আর একটা অঙ্ক দেখি, তারপরের অঙ্ক থেকে তোমরা চেষ্টা করবে। দেখো কি বলেছিলাম স্যার, এটা কোন মেথডে করব? ফার্স্টের মেথড না সেকেন্ড মেথড? দেখো লাস্টে কি বললাম, ফার্স্টের মেথড কখনোই তুমি করতে পারবে না। কেন? তোমাকে তো প্রফিট বলে দেয়নি, আমি তো ওটা অ্যাজিউম করেছিলাম। আচ্ছা স্যার ফার্স্ট মেথড করতে হবে, তার মানে তো সেকেন্ড মেথড করতে হবে। একদম ঠিক, সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড তাহলে কি ওটা লিখে নি? লেট টোটাল প্রফিট 1 টাকা। হ্যাঁ লেখো, লিখতে পারো, লেখো লেট টোটাল প্রফিট 1। আমি লিখবো না, আমি লিখছি না, কেননা এখানে লিখে তোমার কোনো ফায়দা পাবে না। কারণ দেখুন এখানে লিখেছিলাম টোটাল প্রফিট অফ দ্য ফার্ম 1, ওল্ড রেশিও লিখেছিলাম, নিউ রেশিও লিখেছিলাম। এই 1-এর সঙ্গে কোনো ম্যাটার করছে না স্যার? কোনো ম্যাটার করেনি। যখন ম্যাটার করবে আমি অবশ্যই বলে দেবো টোটাল প্রফিট তুমি 1 লিখো। এটা জাস্ট ধরে নিয়েছিলাম। তো দেখো অঙ্কটা করছি, প্রথমে লিখবো পার্টনার্স, ঠিক আছে? তারপর লিখবো ওল্ড রেশিও, লিখতে পারো ওল্ড রেশিও। তারপর লিখবো নিউ রেশিও।
ঠিক আছে তো? তাহলে পার্টনারদের নাম কি কি ছিল স্যার? এ ছিল, বি ছিল, সি ছিল। ওল্ড রেশিও কত? দেখো স্যার ওল্ড রেশিও বলছে 3, 2, 1, মানে টোটাল হচ্ছে 6। 6-এর মধ্যে এর 3 ভাগ মানে 3-এর 6, বির 2-এর 6, সির 1-এর 6। নিউ রেশিও স্যার 1-এর 6 এর, বির 2-এর 6, সির 3-এর 6। স্যার লাস্টের ঘরে কি লিখবো? তোমাকে কি বের করতে বলেছে স্যার? গেনিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও দুটোই বের করতে বলছে। তুমি যে কোনো একটা নাম লিখতে পারো, ঠিক আছে? হয় গেনিং নাই স্যাক্রিফাইসিং। তা আমি স্যাক্রিফাইসিং লিখি, যেহেতু আগের অঙ্কটা স্যাক্রিফাইসিং করেছি তাই এই অঙ্কটাও লিখছি স্যাক্রিফাইসিং রেশিও। এমন কোনো কথা নেই স্যাক্রিফাইসিংই লিখতে হবে, তুমি গেনিংও লিখতে পারো। বলো কি করে বের করবো? বলো বলো কি করে বের করবো? স্যাক্রিফাইসিং রেশিও আগের অঙ্কটা কি করে বের করলাম? আরে মনে রাখো না ওইটা। স্যার ভাই আগে 5 টাকা পেতো, এখন ভাই 4 টাকা পায়। তাহলে ভাই কত টাকা লস করে? স্যার ভাই 1 টাকা লস হয়। কি করে বের করলে 1 টাকা? স্যার ভাই আগে কত পেতো মাইনাস ভাই এখন কত পায়। তার মানে এ আগে কত পেতো? 3-এর 6, ঠিক আছে? বোঝো না? এ আগে পেতো 3-এর 6, এ এখন পায় 1-এর 6। বলো না এর, এ আগে যা পেতো সেই তুলনায় কি এ এখন তার চেয়ে বেশি পাচ্ছে না কম পাচ্ছে? স্যার এ আগে যা পেতো তার তুলনায় এখন এ কম পাচ্ছে, ঠিক আছে তো? আগে 3-এর 6 পেতো, মনে করো না এ আগে 3 টাকা পেতো এখন 1 টাকা পায়, তাহলে কি হচ্ছে স্যার? 2 টাকা লস হচ্ছে। তাহলে কি করে বের করলে তুমি 2 টাকাটা কি করে বের করলে? স্যার এটা থেকে এটা বাদ দিয়ে তাহলে লিখে এখানে 3-এর 6 মাইনাস 1-এর 6, তাহলে কত হচ্ছে? 2/6। আমাকে কি বের করতে বলছে স্যার? স্যাক্রিফাইসিং রেশিও। তুমি উপরে লিখেছো স্যাক্রিফাইস, অ্যান্সারটা পজিটিভে বেরিয়েছে, তার মানে কি ধরবে স্যার? এটাকে স্যাক্রিফাইস ধরবো, একদম ঠিক। তারপর 2-এর 6 থেকে 2-এর 6, বি আগে 2-এর 6 পেতো এখনো 2-এর 6 পায়, তার মানে ও কোনো লাভও হয়নি কোনো লোকসানও হয়নি, তাই এখানে ড্যাশ দেবো। লাস্ট একটা সি, সি আগে পেতো 1-এর 6 এখন পায় 3-এর 6, তার মানে লাভ হয়ে কোনো লোকসান হলো? স্যার সির না লাভ হয়েছে, 2-এর 6 লাভ হয়েছে, তাহলে লিখবো কি মাইনাস 2-এর 6। এটা কি স্যাক্রিফাইস করছি, মাইনাস বেরিয়েছে মানে গেইন। দেখতে পারবে একটা কি বলেছিলাম, কোশ্চেনে টোটাল স্যাক্রিফাইস যত বেরোবে গেইন ঠিক ততই বেরোবে। দেখো 2-এর 6, 2-এর 6। দেখো কোশ্চেনটা কি বলেছে, একটা পার্টনারশিপ ফার্মে 4 জন পার্টনার ছিল এ বি সি ডি। এবার এ বি সি ডি 4 জন পার্টনার আগে বিজনেসে কি লেভেলে প্রফিট করতো? আগে ইকুয়ালি প্রফিট করতো, বর্তমানে তারা 3, 2, 4, 1 এই রেশিওতে প্রফিট করে। তা আমাকে বের করতে বলে স্যাক্রিফাইস অর গেইনিং রেশিও। দেখো কি লিখবো অ্যান্সারটা সলিউশনে, এখানে লিখো পার্টনার, পার্টনার্স লিখি কারণ একজন তো পার্টনার না, অনেকজন পার্টনার আছে, তাই পার্টনার্স লিখবো। তারপর লিখবো ওল্ড রেশিও, নিউ রেশিও, তারপর লিখবো স্যাক্রিফাইসিং রেশিও। তো পার্টনারদের নাম লেখো এখানে এ বি সি ডি, ঠিক আছে? ওল্ড রেশিও কত ছিল স্যার? অঙ্কে ওল্ড রেশিও ইকুয়ালি ছিল। ইকুয়ালি মানে, ইকুয়ালি মানে যেহেতু 4 জন পার্টনার তাই আপনি 1-এর 4 বলতে পারেন, ঠিক 1-এর 4, 1-এর 4, 1-এর 4, 1-এর 4। নিউ রেশিও কত স্যার? নিউ রেশিও ছিল 3, 2, 4, 1, তার মানে 3-এর 10, 2-এর 10, 4-এর 10, 1-এর 10। বোঝা গেল না? 3, 2, 4, 1, 3 আর 2 5, 5 আর 4 9 আর 1 10, মানে 10 ভাগের মধ্যে 3 ভাগ এ, 10 ভাগের মধ্যে 2 ভাগ বি, 10 ভাগের মধ্যে 4 ভাগ সি, 10 ভাগের মধ্যে 1 ভাগ ডি। তাহলে দেখো কি শিখেছি? স্যাক্রিফাইসিং রেশিও। স্যার আপনি এতক্ষণ ধরে একটা জিনিসই আমাদের মধ্যে শেখালেন, স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম, পুরোটা থেকে নতুনটা বাদ দেবেন, অর্থাৎ আগে কি ছিল আর এখন কি আছে দুটো ডিফারেন্সটা বের করবেন। ওল্ড থেকে নিউ বাদ দেবেন, মানে 1-এর 4 থেকে 3-এর 10 বাদ দেবেন, 1-এর 4 থেকে 2-এর 10 বাদ দেবেন, 1-এর 4 থেকে 4-এর 10 বাদ দেবেন, আর 1-এর 4 থেকে 1-এর 10 বাদ দেবেন, ঠিক আছে তো? এবার দেখো আমি জানি না তোমাদের এটা করতে অসুবিধা হবে কিনা, কারণ তোমরা লসাগু করতে পারো কিনা, এই বিয়োগটা তোমরা করতে পারবে কিনা আমি ঠিক বলতে পারবো না তোমরা পারো কিনা, তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি। 1-এর 4 মাইনাস 3-এর 10 একটা দেখালে আশা করি সবকটা পারবে। দেখো 1-এর 4 মাইনাস 3-এর 10, তাহলে দেখো প্রথমে কি করবো স্যার, আপনি এই 4 আর এই 10-এর লসাগু করুন। দেখো 4 আর 10-এর লসাগু কত হয়?
একটা অঙ্ক দেখিয়ে দিই, 4 আর 10-এর লসাগু। দেখো লসাগু করবো কি করে, 2 সবচেয়ে ছোট দিয়ে করবো, 2 কে 4 দিয়ে করলে 2, আর 2 কে 10 দিয়ে করলে 5, কত হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, লসাগু হচ্ছে 20। তো 4 কে 20 দিয়ে ভাগ করলে কত হয় স্যার 5 হয়, 5 এর সাথে 1 গুণ করলে 5, 10 কে 20 দিয়ে ভাগ করলে 2, 2 × 3 6, তাহলে কত হচ্ছে স্যার -1/20। কোনটা 1-এর 4 -3-এর 10 করে? কত হচ্ছে -1/20। তারপর 1-এর 4 -2-এর 10 করব, শুধু 1/20। আর 1-এর 4 -4-এর 10 করব, -3/20। 1-এর 4 -1-এর 10 করব, শুধু 3/20। এবার দেখো শোনো, আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করছি, যেহেতু নেগেটিভ অ্যান্সার দিই, তার মানে কি করবো স্যার, আপনি অনেকবার একটা কথাই বলছেন, একটা কথাই বলে যাচ্ছেন, যদি কোশ্চেনে স্যাক্রিফাইসিং রেশিও আমরা বের করি, আমাকে বের করতে হবে স্যাক্রিফাইস এবং গেনিং দুটো রেশিও বের করতে বলেছে। আমি তো স্যাক্রিফাইসিং রেশিও বার করছি, আর স্যাক্রিফাইসিং রেশিও যদি নেগেটিভে বের হয়, তার মানে ধরতে হবে এটা গেনিং। এবার লিখো গেন, যেখানে নেগেটিভ সেখানে গেন লিখে দাও। স্যার স্যাক্রিফাইস রেশিও বের করতে বলছে, আমাদের অ্যান্সার পজিটিভ, তার মানে কি এটা স্যাক্রিফাইস, ঠিক আছে? তাহলে বোঝা গেল অঙ্কটা। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, পার্টনার্স বলেছিল A, B, C, ঠিক আছে তো? ওল্ড রেশিও বলেছিল 5:4:1, নিউ রেশিও বলেছিল 2:5:3, বলেছে ক্যালকুলেট স্যাক্রিফাইস রেশিও, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে তো? এবার দেখো তোমরা নিজেরাই বলবে এক অঙ্ক কতবার পড়াবো, তাই না? তোমরাই বলবে স্যার বুঝে গেছি, 3টে অঙ্ক ভালো করে বুঝে গেছি, তাহলে এই অঙ্কটা আমরা বাড়িতে একটা অঙ্ক করে দেখি, আমরা কতটা শিখেছি বুঝতে পারবো, ঠিক আছে তো? তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, তাহলে আশা করি বুঝে গেছো। এইবার দেখো তোমাকে যদি কেউ বলে, আচ্ছা এমসিকিউ আসে, বলে স্যাক্রিফাইস রেশিও বের করার ফর্মুলা বলো, তো তোমাকে যদি কেউ বলে স্যাক্রিফাইস রেশিও বের করার ফর্মুলাটা কি, তুমি কি বলবে, তাকে কি অ্যান্সারটা দেবে? তোমাকে ধরো আজকে কেউ জিজ্ঞাসা করলো, বা স্কুল খুলে গেছে, স্কুলে গিয়ে ম্যামরা জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা তো জানো, বলো না, তোমরা বলো স্যাক্রিফাইস রেশিও বের করার সূত্রটা কি, ফর্মুলাটা কি? এমসিকিউতে আসে, এসএকিউতে আসে, তোমরা কি বলবে? দেখো আমি কি বোঝালাম এতক্ষণ, দেখো কি বোঝালাম, ওই যে ওই উদাহরণটা, তোমার বাবার পকেটে 10 টাকা আছে, বাবা তোমাদের 2 ভাইয়ের মধ্যে 10 টাকা সমান ভাগে ভাগ করে দিল, এটা আগে 5 টাকা 5 টাকা ভাগ করে দিল। বেশ কিছুক্ষণ পর বাবা বলল, ঠিক আছে, যে বড় দাদা আছে তাকে 6 টাকা দিয়ে দিচ্ছি, আর ছোট ভাইকে 4 টাকা দিচ্ছি, টোটাল 10 টাকা, তাই তো? এই উদাহরণটা দিয়েছিলাম তো, তার মানে কি বড় ভাই আগে 5 টাকা পেতে এখন 6 টাকা পায়, আচ্ছা ছোট ভাই আগে 5 টাকা পেতে এখন 4 টাকা পায়, তাহলে ছোট ভাই লাভ হয়েছে না লোকসান হয়েছে? স্যার ছোট ভাই লোকসান হয়েছে, অর্থাৎ ছোট ভাইয়ের থেকে 1 টাকা নিয়েই বাবা বড় ভাইকে দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? তাহলে ছোট ভাই স্যাক্রিফাইস করলো, কি করে বের করলে, কি করে বের করলে এটা? স্যার ছোট ভাই আগে যত পেত মাইনাস এখন যত পায়, মানে আগে যত পেত মাইনাস এখন যত পায়। আগে কত পেত স্যার? আগে পেত মানে ওল্ড রেশিও, আগে পেত মানে ওল্ড রেশিও, এখন পায় মানে নিউ রেশিও। বুঝতে পারলে? এটা আমি কোনো ফর্মুলা মুখস্থ করেছি, 3টে অঙ্ক করালাম, তারপর ফর্মুলা বললাম। তারপর দেখো তোমাকে যদি কেউ বলে গেনিং রেশিও, দেখো বড় ভাই আগে 5 টাকা পেত এখন 6 টাকা পায়, তাহলে বড় ভাই লাভ হয়েছে না লোকসান হয়েছে? স্যার বড় ভাইয়ের লাভ হয়েছে, বড় ভাইয়ের লাভ হয়েছে, লাভ, বড় ভাই লাভ হয়ে কত টাকা লাভ করেছে? বড় ভাই কত টাকা লাভ করেছে? স্যার 1 টাকা লাভ করেছে। কি করে বের করলে বড় ভাইয়ের লাভটা? স্যার আমরা ছোটবেলা থেকে যে মাইনাস করেছি না, মাইনাস কি শিখতাম জানেন? পাটিগণিত বা অ্যারিথমেটিক বলে মাইনাস কি শিখতাম? আমরা শিখতাম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া। কি বললাম? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া। তার মানে বড় ভাই আগে পেত 5, এখন পায় 6, তাহলে বড় ভাই আগে বেশি পেত না এখন বেশি পায়? স্যার বড় ভাই এখন বেশি পায় মানে নিউ, ঠিক আছে? তাহলে কি করবে? নিউ থেকে ওল্ড বাদ দেবে। তাহলে বোঝা গেল কি করে গেনিং রেশিও বের করার ফর্মুলাটা। পরীক্ষায় শর্ট কোশ্চেন খুব দেয়,
ফার্স্ট শর্ট কোশ্চেন VVI, ঠিক আছে, এমসিকিউ তে দেয়। দেখো এরপরে একটা অঙ্ক দিয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক, বলে যে পার্টনাররা ছিল বিজনেসের তিনজন, অজয়, বিজয়, সুজয়, ঠিক আছে, তিনজন পার্টনার ছিল বিজনেসে, ঠিক আছে, এবং ওরা আগে বিজনেসে যে লেভেলে প্রফিট করতো সেই প্রফিটটা ওরা 2:2:1 ভাগ করে নিত। বলছে বর্তমানে বিজনেসে যে প্রফিট হয় না সেই প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করে নি। স্যার ইকুয়ালি মানে দেখো কি বললাম, কিছুক্ষণ আগে বললাম দুজন পার্টনার যদি ইকুয়ালি বলে তার মানে 1:1, তিনজন পার্টনার ইকুয়ালি বলে 1:1:1, চারজন পার্টনার ইকুয়ালি বললে 1:1:1:1। তোমাকে স্যাক্রিফাইস রেশিও বের করতে বলেছে, তোমরা নিজেরাই পারবে, আমি তো করছি, তোমরাও নিজেরা করো, করার পর আমার অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। লিখি পার্টনার্স, ওল্ড রেশিও, নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও। তো তোমাকে যদি এখন বলি স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলাটা কি বলো, বলতে পারবে? মুখস্থ না, মুখস্থ না, বোঝার চেষ্টা করো, বুঝে বলো, বুঝে কি বুঝিয়েছিলাম, কি কনসেপ্ট ধরে আমি বুঝিয়েছিলাম সেই কনসেপ্টটাই তোমরা মাথায় রাখো। হ্যাঁ স্যার মনে পড়েছে, আপনি বললেন ওল্ড মাইনাস নিউ, কনসেপ্ট দিয়েই বলছি কিন্তু মুখস্থ করে বলছি না, ওল্ড মাইনাস নিউ। কিছুক্ষণ উদাহরণ দিয়েছিলেন ছোট ভাই আগে 5 টাকা পেত, এখন 4 টাকা পায়, তার মানে কি হচ্ছে, ছোট ভাই লস করেছে কত টাকা, 1 টাকা। কি করে স্যার, ওই আগেরটা থেকে এখনটা বাদ দিলাম, এখানে লিখে দাও ওল্ড মাইনাস নিউ। পার্টনারের নাম লিখছি অজয়, বিজয়, সুজয়। ওল্ড রেশিও ছিল কত, 2/5, 2/5, 1/5, শেখাতে হবে 2:2:1, ইকুয়ালি মানে 1/3 করে সবাই। তাহলে কি করব, 2/5 থেকে 1/3 বাদ দেবো, তোমরা নিজেরা বাড়িতে করবে কি হচ্ছে, কারণ তোমরা শিখে গেছো, এটা 3-4 এর জিনিস, বারবার তো এটা দেখানো যাবে না। 2/5 থেকে 1/3 বাদ দিলে কত হয়, 2/5 থেকে 1/3 করে দেখলাম 1/15 হচ্ছে, এটাও তাই 1/15 হচ্ছে, এটা হচ্ছে 1/5 থেকে 1/3 বাদ দেবো, 1/5 থেকে 1/3 বাদ দিলে কত হয় স্যার, -2/15। বারবার বলতে হবে স্যার আপনি স্যাক্রিফাইস করছেন, অ্যান্সার পজিটিভ বেরিয়েছে মানে স্যাক্রিফাইস ব্র্যাকেটে এস লিখে দিলাম, স্যাক্রিফাইস ব্র্যাকেটে এস লিখে দিলাম, আর এটা নেগেটিভ বেরিয়েছে মানে কি। একটা জিনিস লক্ষ্য করবে, একটা জিনিস নোটিস করবে, দেখো এখানে কত আছে 1/15, এখানে আছে 1/15, তাহলে কত হলো 2/15, টোটাল স্যাক্রিফাইস 2/15 আর গেনিং কত -2/15, মিলে গেছে। এবার একটা কনসেপ্ট বোঝাচ্ছি, মন দিয়ে শোনো, ঠিক আছে তো। ধরো তোমরা 3 ভাই বোন, ঠিক আছে, 3 ভাই বোন, তো 3 ভাই বোনের নাম লিখছি, প্রথম জনের নাম এ, তারপরের জনের নাম বি, তারপরের জনের নাম সি, ঠিক আছে তো। প্রথম জন হচ্ছে সান, ঠিক আছে, প্রথম জন হচ্ছে ছেলে, দ্বিতীয় জন হচ্ছে ডটার, ঠিক আছে, তৃতীয় জন হচ্ছে ডটার, ঠিক আছে, এটাকে কি লিখতে পারি, সন অ্যান্ড ডটার। মানে একটা বাবার 3টে ছেলে এবং বাবার পকেটে কত টাকা আছে, বাবার পকেটে 150 টাকা আছে। কত আছে, বাবার পকেটে 150 টাকা আছে। কি করতো, বাবার পকেটে 150 টাকা আছে, বাবা 150 টাকাটা পকেট থেকে নিয়ে বের করে ছেলেকে দিল 40 টাকা, মেয়েকে দিল, এই মেয়েকে দিল 60 টাকা, আর পরের মেয়েটাকে দিল, ছোট মেয়েটাকে দিল 50 টাকা। তাহলে কি বুঝতে পারলে, ছেলেকে দিল 40 টাকা, বড় মেয়েকে দিল 60 টাকা, ছোট মেয়েকে দিল 50 টাকা। এটা কি করছিল, এটা আগে দিচ্ছিল, আগে দিয়েছিল, এই টাকাটা আগে দিয়েছিল। স্যার আগে মানে তো ওল্ড, একদম ঠিক, আগে মানে ওল্ড। এখন বর্তমানে বাবা কি করেছে, ভালো করে বোঝো কি হয়েছে। এই যে ছেলে 40 টাকায়, ছেলেকে 40 টাকা দিয়েছে, ছেলেকে যখন 40 টাকা দিয়েছে, ছেলে টাকাটা নিয়ে না ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন স্যার, কেন ছুঁড়ে ফেলে দিল, কারণ কি বলছে, দিদিকে তুমি 60 টাকা দিয়ে দিয়েছো, আবার ছোটদিকেও তুমি 50 টাকা দিয়ে দিয়েছো, আমি কি দোষ করেছি, ও আমি ছোট বলে, আমাকে 40 টাকা, আমার লাগবে না টাকা, এই আমার 40 টাকা ওদেরকে দিয়ে দাও। তখন বাবা কি করলো, বাবা তখন এই বড়জনকে, বাবা তখন এই বড় মেয়েকে রিকোয়েস্ট করলো, বললো মনা তুই কাজ কর, তুই তোর ভাইকে তোর থেকে 10 টাকা দিয়ে দে,
তোর থেকে 10 টাকা ভাইকে দিয়ে দে, ঠিক আছে, ভাই তো রাগারাগি করছে, দিয়ে দে। তখন কি ও বাবার কথা শুনলো বড় মেয়ে, তখন 10 টাকা দিয়ে দিল। কি করলো? 10 টাকা দিয়ে দিল। তার মানে 10 টাকা দিয়ে দিল, মাইনাস লিখলাম, ঠিক আছে তো। বড় মেয়ে 10 টাকা দিয়ে দিল। কাকে দিয়ে দিল 10 টাকা? স্যার ভাইকে দিয়ে দিল, এখানে দিল 10 টাকা। এবার আমাকে বলো, পরিষ্কার ভাবে বলো, একদম পুরো ক্লিয়ার, তোমাদের মাথায় কি আসছে? এই যে এই অঙ্কটা, এই যে বি 10 টাকা দিল, এ 10 টাকা নিল, এখানে কে লাভবান হলো আর কে ক্ষতিগ্রস্ত হলো? অর্থাৎ কে স্যাক্রিফাইস করলো, কে স্যাক্রিফাইস করলো, কে গেন করলো? কে স্যাক্রিফাইস করলো, ঠিক আছে, কে গেন করলো? মানে একজন প্রফিট হয়েছে, একজন লস হয়ে যেত। স্যার এখানে পরিষ্কার বুঝতে পারছি, এ অর্থাৎ ছেলে আগে 40 টাকা পেতো, এখন 10 টাকা বেশি পাচ্ছে, অর্থাৎ এ তো লাভ করেছে। ঠিক বলেছো, এ লাভ করেছে, গেন হয়েছে। বি আগে 60 টাকা পেত, বি এখন 10 টাকা ওর ভাইকে দিয়ে দিচ্ছে, তার মানে কি বি তো লস করলো। একদম ঠিক ধরেছো, তার মানে স্যাক্রিফাইস। এইবার দেখো নিউ রেশিও কি করে বের করব? আগে 40 টাকা পেত এ, এখন 10 টাকা আরো পাচ্ছে, তাহলে টোটাল পাচ্ছে কত? 50 টাকা। বি আগে 60 টাকা পেত, এখন 10 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে এখন কত পায়? 50। আর সিট তো কিছুই নেই, তাহলে 50। তাহলে জিনিসটা বুঝতে পারলে? তো তোমাকে যদি কেউ বলে নিউ রেশিও কি করে বের করবে, তুমি কি বলবে? ওকে ফর্মুলাটা কি বলবে? স্যার নিউ রেশিওর ফর্মুলা বলবো, ধরুন এর কথাই যদি বলি, এর 50 কি করে হলো? স্যার এর আগে যত ছিল তার সাথে গেনটা যোগ করলেই 50 হয়ে যাচ্ছে, ওল্ডের সাথে গেন। আর একটা কি হতে পারে? স্যার বির আগে যত ছিল তার থেকে স্যাক্রিফাইসটা বাদ দিলেই গেন হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো, ভুল কোথায়? জিনিসটা মাথায় ঢুকলে ভালো, আর মাথায় না ঢুকতে পারলে একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে তো। তার মানে কি হলো, নিউ রেশিও কি করে বের করলাম? ওল্ডের সাথে গেন যোগ করলে নিউ। এর পরের অঙ্কটা দেখো, লেখো তোমরা, লেখো এক্স কমা ওয়াই কমা জেড আর পার্টনার। এক্স কমা ওয়াই কমা জেড আর পার্টনার্স sharing profits and losses in the ratio 2:2:1। এবার বলেছে জেড অ্যাকোয়ার। এই অ্যাকোয়ার মানে বলেছে, অ্যাকোয়ার মানে কেনা, কেনা, এই অ্যাকোয়ার মানে কেনা। 1/5 শেয়ার, 1/5 শেয়ার from X। Calculate new ratio। তো এখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমরা অবশ্যই অ্যান্সার দাও, ঠিক আছে তো, অ্যান্সার দাও। বলছে কি, জেড অ্যাকোয়ার 1/5 শেয়ার ফ্রম এক্স। জেড কার থেকে কিনছে? এই অঙ্কে জেড যে শেয়ারটা কিনছে কার থেকে? এক্স এর থেকে। জেড কিনছে এক্স এর থেকে, তার মানে এখানে গেন করলো কে? স্যার জেড কিনছে, তার মানে জেড পেলো, জেড পেলো মানে জেড গেন করছে, তার মানে জেড গেন করছে। কার থেকে কিনছে? এক্স এর থেকে কিনছে, এক্স এর থেকে কিনছে, অর্থাৎ এক্স এর আগে যা ছিল এখন তো তার থেকে কমে যাবে, তাহলে এক্স স্যাক্রিফাইস করলো। তাহলে কি লিখবো এখানে? পার্টনার্স ওল্ড, এখানে লেখো স্যাক্রিফাইস অর গেন, তারপর নিউ। পার্টনার কি কি ছিল? এক্স ওয়াই জেড। আগে রেশিও ছিল কত? 2:2:1 এক্স ওয়াই জেড, মানে 2:2:1, মানে টোটাল 5, 5-এর মধ্যে 2 ভাগ, 5-এর মধ্যে 2 ভাগ, 5-এর মধ্যে 1 ভাগ, ঠিক আছে তো। কে স্যাক্রিফাইস করেছে, কে গেন করেছে? স্যার এক্স স্যাক্রিফাইস করেছে। কত? এক্স কত স্যাক্রিফাইস করেছে? স্যার এক্স 1-এর পর স্যাক্রিফাইস করেছে, ঠিক সমান পরিমাণই
জেড গেন করে, জেড 1/5 গেন করেছে। তো দেখো ভালো করে শোনো, এখানে ব্যাকেটে লিখে দাও এক্স স্যাক্রিফাইস আর জেড গেন। এক্স এর 2/5 ছিল, এক্স এর আগে 2/5 ছিল, এখন ও কি করেছে, ও 1/5 ছেড়ে দিয়েছে। মনে করো না আগে 2 টাকা ছিল এক্স এর, এখন ও 1 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে এখন আছে কত ওর কাছে, স্যার 1 টাকাই আছে। তো 2/5 থেকে 1/5 বাদ দিলে হয় 1/5। এখানে আমার জায়গা নেই তাই আমি লিখে দেখাতে পারলাম, ঠিক আছে তো। আচ্ছা, এখানে তো কিছুই হয়নি, যা ছিল তাই আছে। আর এখানে লাস্টেরটা 1/5 ছিল, ঠিক আছে তো, ও 1/5 গেইন করেছে। জেড এর আগে 1/5 ছিল, ও এখন আরো 1/5 পেয়েছে, তখন টোটাল কত হলো স্যার, টোটাল 2/5। ঠিক ধরেছো, টোটাল 2/5। একটা জিনিস লক্ষ্য করবে, সেই জিনিসটা মন দিয়ে শোনো, দেখো এক্স এর টোটাল কত, 1/5 মানে নিউ 1/5, ওয়াই এর নিউ 2/5, আর জেড এর 2/5, তাহলে কত হচ্ছে যোগ করে স্যার, 1 আর 2 3 আর 2 5, মানে 1 যোগ 2 যোগ 3 বাই 5, তাহলে কত হচ্ছে 5/5, কাটলে কত হচ্ছে 1। এটা 1 হতেই হবে, নিউ রেশিও টোটাল যোগ করে যেন 1 হয়, এটা মাথায় রাখতে হবে। দেখো এরপরে যে 7 নম্বর অঙ্কটা করাবো, কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ এ বি এন্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:3, অর্থাৎ এ বি সি তিনজন মিলে বিজনেস করছে এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:3:3। এটা আগে ছিল, মানে ওল্ড রেশিও। বি অ্যাকোয়ার্ডস 2/10 শেয়ার ফ্রম এ, বি এর থেকে 2/10 শেয়ার নিয়ে নিচ্ছে, অর্থাৎ এর কাছে যতগুলো শেয়ার ছিল তার মধ্যে 2/10টা শেয়ার বি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড 1/10 শেয়ার ফ্রম সি, বি আবার সি থেকেও নিচ্ছে 1/10 শেয়ার, মানে এর থেকে নিচ্ছে 2/10 আর সি থেকে নিচ্ছে 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছে। ক্যালকুলেট নিউ রেশিও। দেখো কোশ্চেনটা তোমরা ভালো করে বোঝো, বি নিয়ে নিচ্ছে, তাই তো, বি নিয়ে নিচ্ছে মানে কি, বির গেন হচ্ছে, এই অঙ্কটাই বি গেন করছে। দেখো আমি লিখে দিচ্ছি ছোট করে, বি গেন করছে। আর কার কার থেকে নিচ্ছে, বি এর থেকে নিচ্ছে এবং সি থেকে নিচ্ছে, এ এন্ড সি এরা স্যাক্রিফাইস করছে। আমরা কি বলেছিলাম, যে নিয়ে নেয় সে গেন করে, আর যাদের থেকে নেয় তারা স্যাক্রিফাইস করে। তো একই রকম ফরম্যাট সাজাবো। ফরম্যাটটা কি শিখেছিলাম আমরা, প্রথমে লিখবো পার্টনার্স, তারপর লিখবো ওল্ড রেশিও। তাহলে পার্টনারদের নাম কি ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল, ঠিক আছে। ওল্ড রেশিও কত দেখতে পাচ্ছ, 4:3:3, মানে এর হচ্ছে 4/10, বি হচ্ছে 3/10, সি হচ্ছে 3/10, এটা হচ্ছে ওল্ড রেশিও ছিল। এইবার তোমরা নিজেরাই বলো, বি অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে তো আমরা জানি পারচেস করা, কেনা, বি কিনে নিচ্ছে বা বি নিয়ে নিচ্ছে, কেনা মানেই তো নিয়ে নেওয়া। বি নিয়ে নিচ্ছে, কার থেকে নিচ্ছে, বি এর থেকে নিচ্ছে। আচ্ছা এর থেকে কত নিচ্ছে, বলছে এর থেকে 2/10 নিচ্ছে, তাহলে এর থেকে 2/10 নিচ্ছে, এর থেকে 2/10 নিচ্ছে, তাহলে বলতে পারি তো এ স্যাক্রিফাইস করেছে, তাই এখানে লিখলাম এ স্যাক্রিফাইস করেছে। আচ্ছা বি সিট থেকে কত নিচ্ছে, বি সিট থেকে 1/10 নিচ্ছে, তার মানে সিট থেকে নিচ্ছে মানে সিও স্যাক্রিফাইস করছে। তাহলে মানে বি কত পাচ্ছে, বি এর থেকে পাচ্ছে 2/10, আবার সিট থেকে পাচ্ছে 1/10, মানে বির কাছে কত আসলো, ব্যাপারটা ভালো করে বোঝো। বি, এই যে বি এর থেকে নিচ্ছে 2/10, আবার সিট থেকে নিচ্ছে 1/10। ভাবো এ ধরো বি এর থেকে 2 টাকা নিচ্ছে, আবার সিট থেকে 1 টাকা নিচ্ছে, তার মানে বির কাছে এখন টোটাল কত আসছে, স্যার এখান থেকে 2 টাকা আর এখান থেকে 1 টাকা, টোটাল 3 টাকা আসছে। তার মানে আমরা বলতে পারি 2/10 যোগ 1/10 মানে 3/10। এইবার আমাকে করব কি, নিউ রেশিও বের করব। দেখো কি করে বের করবো, আমি ফর্মুলা তো আমি বলবো না, যদিও আগের দিন, যদিও এর আগের অঙ্কটাই ফর্মুলা লিখে দিয়েছি, ফর্মুলা আমি বলবো না, তোমরা বোঝার চেষ্টা করো। এর আগে ছিল 4/10, এর আগে ছিল 4/10, আর এ 2/10 দিয়ে দিচ্ছে, তার মানে এর কাছে কত আছে। স্যার আমরা যদি বেসিক যদি ভাবার চেষ্টা করি, এর কাছে 4 টাকা ছিল, তার মধ্যে ও 2 টাকা দিয়ে দিয়েছে, তার মানে এর কাছে 2 টাকা আছে। তার মানে কি করলাম, এই 4/10 থেকে 2/10 মাইনাস করেছি। তো দেখো না 4/10 থেকে 2/10 মাইনাস করলে কত হয়, 4/10 থেকে যদি 2/10 মাইনাস করি কত হয়, 2/10।
এইবার বির কাছে 3/10 ছিল, আর বি 3/10 গেন করলো, কেন? এর থেকেও নিল, সির থেকেও নিল, তাহলে বি গেন করেছে, এখানে ব্যাকেটে লিখে দাও গেন করেছে। তার মানে বির কাছে 3/10 ছিল, ও আরো গেন করলো, মানে আরো ওর কাছে চলে আসলো, গেন করলো মানে ওর কাছে আরো নতুন করে শেয়ার আসলো, কত আসলো? 3/10ই আসলো। তো 3/10 করলে কত হয়? 6/10। আচ্ছা, সির কাছে ছিল 3/10, আর ও বি কে দিয়ে দিল 1/10, মানে 1/10 কমে গেল, তাহলে কত হলো? 2/10। তো আমাকে যদি বলে নিউ রেশিও কত, আমি তো এরকম ভাবে লিখলে হবে না, এটাকে ছোট করব, 2/10 ইস্টু 6/10 আবার ইস্টু 2/10। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, দেখো এই যে ওপরে কত আছে? 2, 6 আর 2, মানে কত? 2 আর 6 যোগ করে 8, 8 এর সাথে 2 যোগ করে 10 হয়, ঠিক আছে? তো তার মানে ওপরে যোগ করে যা হবে নিচের যোগফলটা তাই হতে হবে। দেখো উপরে যোগ করে 10 হচ্ছে, দেখো উপরে সব করে যোগ করে কত হচ্ছে? 10, আর নিচের কত? 10। তাহলে ওপর আর নিচ মিলিয়ে যেতে হবে, অর্থাৎ লব আর হর সমান হতে হবে, যেটাকে বলে নিউমারেটর আর ডেনোমিনেটর, ঠিক আছে? দুটো ইকুয়াল হতে হবে। তার মানে ভাববো আমরা যে নিউ রেশিও বের করলাম, অঙ্কটা ঠিক আছে না ভুল আছে আমরা কি করে বুঝবো? এই নিউমারেটর গুলো সব করে যোগ করে দেবো, নিউমারেটর মানে লব, লবের 2, 6 আর 2 তিনটে যোগ করে কত হচ্ছে? 10 হচ্ছে। আর নিচে মানে নিউমারেটর, সরি ডেনোমিনেটর বা হরের যোগফল সমান হবে, অর্থাৎ লব বাই হর ইকুয়াল হতে হবে, তাহলে ভাববে তোমার যে অঙ্কটা করলে নিউ রেশিও মিলে গেছে। তার মানে এটা কত হচ্ছে? রেশিও করলে 2:6:2। এই রেশিওটাকে যদি আরো একটু ছোট করো তাহলে কত হচ্ছে স্যার? 1:3:1। এটা হচ্ছে তোমার নিউ রেশিও। তাহলে বোঝা গেল? এবার দেখো 8 নম্বর অঙ্কটা দেখো, কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ কি বলছে? এক্স ওয়াই জেড আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 5:3:2। অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেসটা করছে, পার্টনারশিপ বিজনেসটা করছে, এবং তাদের পাস্ট মানে ওল্ড রেশিও ছিল, তাদের ওল্ড রেশিও ছিল 5:3:2। ক্যালকুলেট নিউ রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। আমাকে কোশ্চেনে নিউ রেশিও আর স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস, তিনটে কেস বলেছে। তাহলে প্রথম কেসটা আগে করবো, তারপর দ্বিতীয় কেস করবো, তারপর তৃতীয় কেস করবো, ঠিক আছে? প্রথম কেস বলেছে জেড অ্যাকুয়ার, মানে নিয়ে নিচ্ছে, জেড নিয়ে নিচ্ছে, কত নিচ্ছে? জেড 1/5 নিচ্ছে, কার থেকে? জেড 1/5 নিচ্ছে এক্স এর থেকে। তার মানে কি বললাম? জেড 1/5 নিচ্ছে কার থেকে? এক্স এর থেকে। তার মানে কেস 1টাকে করে নি। দেখো সলিউশন লিখছি, কেস 1। প্রথমে যেমন করতাম, প্রথমে লিখতাম পার্টনার্স, তারপর ওল্ড রেশিও। পার্টনারদের নাম কি ছিল? এক্স ওয়াই জেড। বলো ওল্ড রেশিও কত ছিল স্যার? 5:3:2, মানে 5/10, 3/10, 2/10। এবার বলেছে জেড নিয়ে নিচ্ছে কার থেকে? এক্স এর থেকে নিয়ে নিচ্ছে, এক্স এর থেকে নিয়ে নিচ্ছে কত? 1/5, এক্স এর থেকে নিয়ে নিচ্ছে মানে এক্স স্যাক্রিফাইস করছে, ঠিক আছে? তো ওয়াই এর কথা কিছু বলেনি। আচ্ছা, নিয়ে নিচ্ছে কে? জেড নিয়ে নিচ্ছে 1/5, মানে জেড লাভ করছে, লাভবান হচ্ছে, তাই লিখবো গেন। লাস্টেরটা করবো নিউ রেশিও। তো নিউ রেশিও কি করে বের করছি দেখো, এক্স এর কাছে 5/10 ছিল, তার মধ্যে ও 1/5 দিয়ে দিচ্ছে, তার মানে কি হবে? 5/10 থেকে 1/5 বাদ দিতে হবে। দেখো ছোট করে দেখিয়ে দিই, 10 আর 5 এর লসাগু আমরা জানি 10 হয়, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 5 গুণ করলে 5, আবার 5 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে কত হচ্ছে? 3/10। তারপরে ওয়ারটা তো যা ছিল তাই হবে, কারণ ওয়ার কিছু চেঞ্জ হয়নি, ও কিছু স্যাক্রিফাইসও করেনি, কিছু গেইনও করেনি, মানে আগে যা ছিল এখন তাই হবে, 3/10। আর লাস্টেরটা হবে 2/10 ছিল জেডের, 2/10 ছিল, তার মধ্যে 1/5 পেয়েছে, এক্স এর থেকে 1/5 নিয়েছে, মানে লাভবান হয়েছে, যোগ হবে 2/10 সঙ্গে 1/5 যোগ করব, তাহলে 10 আর 5 এর লসাগু 10, 10 এ 10 1 হয়, 1 দুগুণে 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে, যোগ 5 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, তাহলে 4/10। তাহলে নিউ রেশিও কত হবে? 3:3:4। ঠিক আছে, বোঝা গেল না? এ দেখো ওপরে ছিল 3/10, তারপরে 3/10, তারপর 4/10, তাহলে 10 করে যদি কেটে দিই রইল কত? 3 3 4। দেখো 3 আর 3 কত? 6, 6 আর 4 10, উপরে 10 নিচেও 10, তাহলে মিলে গেল, তাই না?
এবার কেস টুটা করবো। দেখো কেস টুটা একই রকম ভাবে সাজাবো। প্রথমে লিখে নেবো আগে পার্টনার্স, তারপর লিখবো ওল্ড রেশিও। তো দেখো আগে সাজাই, পার্টনারদের নাম ছিল এক্স ওয়াই জেড। ওল্ড রেশিও কত ছিল? 5/10, 3/10, 2/10। কেস টু কি বলেছে দেখো, কোশ্চেনে খুব ভালো মতন বলেছে। কেস টু বলেছে জেড নিয়ে নিচ্ছে, জেড নিয়ে নিচ্ছে কত? 1/5। জেড নিয়ে নিচ্ছে 1/5। কার থেকে? কার থেকে নিচ্ছে জেড 1/5? জেড 1/5 নিচ্ছে এক্স আর ওয়াই এর থেকে। ঠিক আছে তো? কত কত নিচ্ছে স্যার? এক্স এর থেকে কত নিচ্ছে, ওয়াই এর থেকে কত নিচ্ছে? দেখো কোশ্চেনে বলেছে জেড যে 1/5 নিচ্ছে এক্স এর থেকে এবং ওয়াই এর থেকে ইকুয়ালি নিচ্ছে, মানে হাফ। ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জেড ধরো 10 নিচ্ছে, জেড ধরো 10 টাকা নিচ্ছে এক্স আর ওয়াই এর থেকে, এক্স আর ওয়াই এর থেকে 10 টাকা নিচ্ছে। কি বলেছে? হাফ করে নিচ্ছে। তার মানে এক্স এর থেকে কত নিচ্ছে স্যার? এক্স এর থেকে নিচ্ছে 5 আর ওয়াই এর থেকে নিচ্ছে 5। বুঝা গেল না? জেড 10 টাকা নিচ্ছে এক্স আর ওয়াই এর থেকে ইকুয়ালি, তাহলে 10 টাকা কি করে নেবে? দুজনের থেকে ইকুয়ালি, মানে স্যার এক্স এর থেকে 5 নেবে, ওয়াই এর থেকে 5 নেবে। তার মানে কি করলাম? জেড এর যতটা দরকার তার হাফ নেবে এক্স এর থেকে, হাফ নেবে ওয়াই এর থেকে। ঠিক আছে তো? তার মানে এক্স এর থেকে হাফ নেবে, তার মানে কত নেবে? 1/5 হাফ। এটা জিনিসটা বোঝা গেল না? এখানে যেমন কি বলছি, আমি আবার বলছি এই উদাহরণটা দেখো, জেড নিয়ে নেবে কত? জেড নেবে 10, যেটা এই কোশ্চেনে কত বলছে স্যার? জেড নেবে 1/5। ঠিক আছে তো? জেড নেবে 1/5, জেড নেবে 1/5 কার থেকে? এক্স এর থেকে। আর কার থেকে? ওয়াই এর থেকে। কিভাবে নেবে? ইকুয়ালি নেবে, ইকুয়ালি মানে 1/5 ইকুয়ালি, মানে 1/5 হাফ নেবে এক্স এর থেকে আর 1/5 হাফ নেবে ওয়াই এর থেকে। তাহলে কত নেবে? এক্স এর থেকে নেবে স্যার 1/10 আর ওয়াই এর থেকে নেবে কত? 1/10। তাহলে বোঝা গেল কি করে হলো? তাই দেখো এখানে যদি বুঝতে অসুবিধা, এখানে লিখে দিলাম 1/10 এক্স এর থেকে আর ওয়াই এর থেকে নেবে 1/10। ঠিক আছে তো? আর মানে এক্স এর থেকে 1/10 নিল, ওয়াই এর থেকে 1/10 নিল, তাহলে নিচ্ছে কে স্যার? জেড নিচ্ছে। তাহলে জেড নিচ্ছে এক্স এর থেকে 1/10 নিচ্ছে, ওয়াই এর থেকে 1/10 নিচ্ছে, তাহলে টোটাল কত নিল? 2/10 নিল। তাই তো? 2/10 হলো গেন, গেনে জি লিখলাম, কেন পুরো লিখলাম না, কারণ জায়গায় ধরবে না, নিউ রেশিও করতে অসুবিধা হবে। আচ্ছা, স্যাক্রিফাইস করেছে ওয়াই, এখানে এস লিখলাম, এখানে এস লিখলাম। লাস্টের ঘরটা কি? নিউ রেশিও। তাহলে কি ছিল? এক্স এর আগে ছিল 5/10, ও 1/10 দিয়ে দিল জেড কে, তার মানে রইল কত স্যার? 4/10। ঠিক। 3/10 ছিল ওয়াই এর, ও 1/10 জেড কে দিয়ে দিল, রইল কত? 2/10। আচ্ছা, জেড এর 2/10 ছিল, আরো 2/10 পেলো এক্স আর ওয়াই এর থেকে, টোটাল কত হলো? 4/10। তাহলে বোঝা গেল রেশিও কত হচ্ছে? 4:2:4। ছোট করলে 1:2:1। তাহলে আশা করি বোঝা গেল। দেখো এই কাটাকুটিটা ভুল হয়ে গেল, তাই না? 4:2:4টা 1:2:1 করেছি, ভুল করেছি। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 2 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 2 হচ্ছে। তাহলে রেশিও কত হবে? 2:1:2। এবার কেস 3 করব। কেস 3টা একদম সোজা দিয়েছে। পার্টনার্স, তারপর লিখবো ওল্ড রেশিও। তো দেখো এক্স ওয়াই জেড, ওল্ড রেশিও কত ছিল? 5/10, 3/10, 2/10। কি বলেছিল? এক্স ওয়াই জেড তিনজনের ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়ালি। ফিউচার স্যার, ফিউচার মানে তো বর্তমান, বর্তমান নিউ রেশিও, নিউ রেশিও বলে দিয়েছে এই অঙ্কটা, নিউ রেশিও বলে দিয়েছে। তো নিউ রেশিও ইকুয়ালি বলে দিয়েছে। তাহলে কি বলেছিলাম? দুজনের ইকুয়াল হলে 1:1, তিনজনের ইকুয়াল হলে 1:1:1, চারজনের ইকুয়াল হলে 1:1:1:1। তাই তো? এখানে তিনজন আছে, তাদের ইকুয়ালি কত হবে? 1/3, 1/3, 1/3। এবার দেখো কোশ্চেনে তোমাকে কোন রেশিও বের করতে বলেছিল স্যার? কোশ্চেনে নিউ রেশিও স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছিল। তো আমরা মনে করছি এটা স্যাক্রিফাইসিং রেশিওই হবে, তাই স্যাক্রিফাইসিং রেশিও বার করছি। স্যাক্রিফাইসিং কি করে করতাম স্যার? স্যাক্রিফাইসিং রেশিও আপনি অনেক অনেকগুলো অঙ্কই বললেন আগে, আগেরটা থেকে অর্থাৎ ওল্ডের থেকে নতুনটা বাদ দেবেন, ওল্ড থেকে নিউ বাদ দেবেন। 5/10 থেকে 1/3 বাদ দেবো, 3/10 থেকে 1/3 বাদ দেবো, আর 2/10 থেকে 1/3 বাদ দেবো।
তো আমি মানছি তোমরা এটা করতে পারবে, কারণ অনেকগুলো অঙ্ক, 7টা অঙ্ক করেছি লসগু করে, তো তোমরা পারবে। ঠিক আছে, আমি জানি তোমরা পারবে, তাই আমি একবারে করে দিলাম। 5/30 -1/30 -4/30। তাহলে কি হচ্ছে, আমি কি বলেছিলাম আগের অঙ্কগুলো বারবার বলেছি, যখন আমরা স্যাক্রিফাইসিং রেশিও বের করব তখন অ্যান্সার যদি পজিটিভে বেরোয় তার মানে ভাববে স্যাক্রিফাইস হয়েছে। আমরা স্যাক্রিফাইসিং রেশিও করছি, যদি অ্যান্সার নেগেটিভে বেরোয় তার মানে ভাববে স্যাক্রিফাইসিং এর অপোজিট, মানে গেইন হয়েছে, গেইন। এটাও গেইন, মাইনাস বেরিয়েছে মানে গেইন হবে। আশা করি বোঝা গেল। আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে বলেছে, কিন্তু অ্যান্সারটা যদি মাইনাসে বেরোয় তার মানে ভাববে গেইন হয়েছে, আর যদি প্লাসে বেরোয় তার ভাববে স্যাক্রিফাইসিং রেশিওই হয়েছে। তো দেখো এখানে এখানে স্যাক্রিফাইস কত দেখতে পাচ্ছ স্যার, 5/30, ঠিক আছে তো। আর গেইন দেখতে পাচ্ছ কত স্যার, এখানে 1/30 আর এখানে 4/30, মানে 5/30ই হচ্ছে। তার মানে কি বলেছিলাম, বলেছিলাম স্যাক্রিফাইস আর গেইন ইকুয়াল হতে হবে, তাই তো, ইকুয়াল হয়েছে, তার মানে অঙ্কটা মিলেছে আমাদের। দেখো তোমাদের 8টা অঙ্ক আমি করিয়ে দিলাম, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর 8টা অঙ্ক করিয়ে দিলাম। এবার আমি 4টে অঙ্ক হোমওয়ার্ক দেবো। আশা করি তোমরা 8টা অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে 8টা অঙ্ক যদি ভালো করে বুঝে যাও তাহলে 4টে অঙ্ক কোনো ব্যাপারই না, ইজিলি করতে পারবে। আর বারবার বলছি, ফর্মুলা মুখস্থ করার দিকে যেও না, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। দেখো ফার্স্ট কোশ্চেনে তোমরা কি দেখতে পাচ্ছ, এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1 উইথ এফেক্ট ফ্রম 1/4/2008. They agreed to share profits in the ratio 1:1:1. Calculate each partner gain or sacrifice due to change in ratio. মানে এবিসির ওল্ড রেশিও বলে দিয়েছে, এবিসির নিউ রেশিও দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে গেনিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও বের করতে বলেছে। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে টাইগার, লায়ন, কাউ আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 4:3:3। টাইগার, লায়ন, কাউ এর রেশিও ছিল 4:3:3। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও এন্ড স্যাক্রিফাইসিং রেশিও ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। বলছে কি, কেস 1 এ বলেছে ইফ কাউ অ্যাকোয়ার 1/6 শেয়ার ফ্রম টাইগার, বলছে কাউ যদি টাইগারের থেকে 1/6 শেয়ার নিয়ে নেয় তাহলে কি হবে। কেস 2, if cow acquire 1/6 share equally from tiger and lion, বলছে কাউ যদি 1/6 শেয়ার নিয়ে নেয় টাইগার আর লায়ন দুজনের থেকেই সমান ভাবে, তাহলে কি হবে। কেস 3 বলেছে if tiger, lion, cow decided to share future profits and losses equally, বলছে যদি টাইগার, লায়ন, কাউ যদি ডিসিশন নিয়ে নেয় যে ফিউচারে তাদের প্রফিট লসটা হবে ইকুয়ালি, তাহলে কি হবে, এটা করবে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে জয়ন্তী অ্যান্ড সর্বাণী আর শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি, অর্থাৎ তাদের ওল্ড রেশিও ছিল 1:1 উইথ এফেক্ট ফ্রম 1/4/2018। দে এগ্রিড টু শেয়ার প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2। ওল্ড রেশিও ছিল 1:1, নিউ রেশিও 3:2। বলছে ক্যালকুলেট, কি বের করতে হচ্ছে, ক্যালকুলেট দ্য ইন্ডিভিজুয়াল পার্টনার্স গেইন অর স্যাক্রিফাইস ডিউ টু চেঞ্জ ইন রেশিও। আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি বলেছে, রাম, শ্যাম, যদু অ্যান্ড মধু আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:2:1। অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু 4জন পার্টনারের ওল্ড রেশিও বলে দিয়েছে। বলছে উইথ এফেক্ট ফ্রম 1/4/18 দে এগ্রিড টু শেয়ার ফিউচার প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি। ঠিক আছে, তারা ডিসিশন নিয়েছে যে ফিউচারে তাদের নিউ রেশিওটা হবে ইকুয়ালি 1:1:1:1। ক্যালকুলেট স্যাক্রিফাইস আর গেইনিং রেশিও। এটা বের করে ফেলবে। 4টে অঙ্ক তোমরা করে নেবে হোমওয়ার্ক। দেখো এরপরে যে টপিকটা আজকে করাবো সেটা হচ্ছে 2 নম্বর, কি লেখা আছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল ইন কেস অফ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হওয়ার ফলে গুডউইলের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হতে পারে সেটা আজকে শেখাবো। আমরা আগের ক্লাসে ভ্যালুয়েশন অফ গুডউইল শিখিয়েছি, কিন্তু ট্রিটমেন্ট করানি, সেই ট্রিটমেন্ট আজকের ক্লাসে করাবো। ঠিক আছে তো। তো দেখো এই যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, শুধু এই টপিকটা ক্লাস 12এই লাগবে না, এর পরবর্তীকালে তোমরা অ্যাকাউন্টেন্সি যেখানেই করবে, বিকম করো বা এমবিএ বা যেইখানেই যাও না কেন তোমরা কমার্সের, এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল অর্থাৎ পার্টনারশিপে যে গুডউইল যে একটা পার্ট আছে, ট্রিটমেন্ট অফ গুডউইল আছে, এটা লাগবেই লাগবে। ঠিক আছে, তো আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের, বহু বছর ধরে তো পড়াচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিকটা বুঝতেই পারে না। ঠিক আছে, অর্থাৎ
আমি ক্লাস 12 এর কথা বলছি, ক্লাস 12 এ এই টপিকটা আছে, এটা আবার গ্র্যাজুয়েশনে আছে, ঠিক আছে। ক্যালকুলেশনের আন্ডারে যারা বিকম পড়ছে তাদের অ্যাকাউন্টেন্সিতে অর্থাৎ পার্টনারশিপ অ্যাকাউন্টসে এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল আছে, তারা পারে না। আর আজকে যদি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল ভালো করে না করতে পারো, তাহলে তোমরা উঁচু ক্লাসে উঠলে তো করতেই পারবে না, বা এই তোমাদের ক্লাস 12 এ অ্যাডমিশন আছে, রিটায়ারমেন্ট আছে, ডেথ আছে, কিছুই শিখতে পারবে না, ঠিক আছে। তো সুতরাং ট্রিটমেন্ট অফ গুডউইল ভালো করে জানতে হবে। তো অনেক স্টুডেন্ট, যেটা বলছিলাম, বিকমে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করি এই একটা লাইন তুলে দিলাম, বলো তো কি এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল লাইনটা কি হবে, ওরা বলতে পারে না। তার কারণটা কি জানো? তারা যখন এইচএস পড়ে এসছে, তারা যেখানেই পড়ুক, স্কুল হোক বা কোনো কোচিং সেন্টার হোক, তাদের কাছে ফর্মুলা দিয়ে দেয়, অর্থাৎ বলে দেয় এই জার্নালটাই তোমাদের মুখস্থ করতে হবে, এই দুটো জার্নাল পড়ো, এর বাইরে কোনো জার্নাল হয় না। অর্থাৎ ওই জিনিসটা মুখস্থ করে বলেই যদি কোশ্চেন কেউ ঘুরিয়ে দেয়, তারা পারবে না, বা পরবর্তী সময় সেই অ্যান্সারটা দিতে পারবে না। তো আমি কি বলি, জার্নাল মুখস্থ করার চেয়ে যদি আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করব, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি নিজে কোনোদিনও জার্নাল মুখস্থ করিনি, আর আমি কাউকে শেখাবো না যে তুমি জার্নাল মুখস্থটা করো, ঠিক আছে তো। আর আমি কনসেপ্ট শেখানোর চেষ্টা করব, সেই কনসেপ্টের দিকে তোমরা নজর দেবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের 11-এ দেখা গেছে যে কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার জন্য তারা কি পারে না, তারা বিআরএস করতে পারে না, তারা ডেপ্রিসিয়েশন করতে পারে না, তারা বিল অফ এক্সচেঞ্জ করতে পারে না, তারা রেক্টিফিকেশন করতে পারে না, কনসেপ্টের অভাবের জন্য। সুতরাং সব জিনিস মুখস্থ করলে হয় না, কিছু কনসেপ্টও মাথায় রাখতে হবে। তো আমরা এই টপিকটা পুরোপুরি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যাই হোক, অনেক বলে দিলাম। তো দেখো, আমরা আগের ক্লাসে যখন আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল শিখেছিলাম, তখন গুডউইল সম্পর্কে একটা কথা বলেছিলাম তো, কি বলেছিলাম মনে করো? বলেছিলাম না, ধরে নাও টাটা লিমিটেড অর্থাৎ টাটা কোম্পানি অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, প্রতি বছর 2 লাখ টাকা করে প্রফিট করে। এখন ওই টাটা কোম্পানিকে উইপ্রো কোম্পানি কিনে নিতে চাইছে, ঠিক আছে। তাহলে যে 2 লাখ টাকা প্রফিট এতদিন টাটা কোম্পানি করছিল, উইপ্রো কোম্পানি ওই টাটা কোম্পানিকে কিনে নেওয়ার পর ওই প্রফিটটা কে করবে? উইপ্রো কোম্পানি। এবং ধরে নেওয়া হচ্ছে এই যে টাটা কোম্পানি যে প্রতি বছর 2 লাখ টাকা করে প্রফিট করছে, এই প্রফিটটা আগামী 3 বছর ধরে করতে পারে ওরা যদি বিজনেস কন্টিনিউ করে। কিন্তু উইপ্রো কোম্পানি যে বিজনেস কিনে নিল, তাহলে ওই প্রফিটটা 3 বছর ধরে কে করবে? উইপ্রো কোম্পানি করবে। তাই জন্য উইপ্রো কোম্পানি কি করবে, 2 লাখ টাকা 1 বছরের প্রফিট ইন্টু 3 ইয়ার্স, 2 লাখ ইন্টু 3, 6 লাখ টাকা ওদের দিয়ে দেবে, টাটা কোম্পানিকে দিয়ে দেবে। কেন দেবে? টাটা কোম্পানির ব্র্যান্ডের জন্য। অর্থাৎ উইপ্রো কোম্পানি বলছিল তুমি 2 লাখ টাকা, টাটা কোম্পানিকে বলছিল তুমি তো প্রতি বছর 2 লাখ টাকা করে আর্ন করছিলে, তুমি চলে যাওয়ার পর ওই টাকাটা আমি আর্ন করবো 3 বছর ধরে, অর্থাৎ 6 লাখ টাকা আমি দিতে রাজি। কেননা তোমার অর্থাৎ টাটা কোম্পানির এই ব্র্যান্ডের জন্য। এটাই তো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, তাই না? এটা কি ছিল? এটাই তো ছিল অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল, ঠিক আছে তো। তো গুডউইলের কনসেপ্ট জিনিসটা বুঝি, আমি জাস্ট মনে করিয়ে দিলাম গুডউইল জিনিসটা কি ছিল। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি দেখেছি, গুডউইলের কনসেপ্ট বোঝে না। ওই কোশ্চেনে গুডউইলের টাকা দিয়ে দিয়েছে, ব্যাস একটা জার্নাল করে দিল, হয়ে গেল। গুডউইলের টাকা দিয়েছে, একটা জার্নাল করে দিল। কিন্তু জিনিসটাই যদি না জানলো গুডউইল জিনিসটা কি, তাহলে সে কি করে হবে? ঠিক আছে। এরকম অনেক স্টুডেন্ট আছে বিকমে পড়ে, সে গুডউইলের কনসেপ্টই জানে না। গুডউইল মানে শুধু কি জানে? গুডউইল মানে সুনাম, ব্যাস এটাই শেষ, আর কিচ্ছু জানে না। তো সেরকম করলে তো হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তো দেখো, এই টপিকে যে আরেকটা কথা বলে দিই, তোমাদের মাথায় রাখবে। গুডউইল জিনিসটা কি বলেছিলাম সেটা আরেকবার বলে দিই, ছোট করে, বড় করে বললাম, এটাকে ছোট করে বলে দিচ্ছি। পাস্টে আমরা যে এফর্ট দিয়েছিলাম, স্যার এফর্ট মানে আমরা যখন বিজনেস স্টার্ট করি, বিজনেসের পেছনে তো একটা মেহনত করি, মেহনত তো খাটি, তো বিজনেস তো ইনভেস্ট করি, মানে সবসময় তো আর টাকা ইনভেস্ট করতে হয় না, আমাকে সময় ইনভেস্ট করতে হয়, টাইম ইনভেস্ট করতে হয়, বিজনেসে ভালো করে ম্যানেজমেন্ট করতে হয়, এটাকেই বলে এফর্ট। পাস্টে আমরা যে এফর্ট দিয়েছিলাম বিজনেসের পেছনে, সেই এফর্টের ফল শুধুমাত্র আমরা পাস্টে পাই না, সেই এফর্টের ফল আমরা ফিউচারেও পাই, ঠিক আছে। এটাকেই বলে গুডউইল। যেমন দেখো, একটা উদাহরণ দিই। লোকাল এরিয়ায় আমাদের এখানে তো একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে, বাসন্তী, ঠিক আছে। আজকে ধরো বাসন্তীর দোকানটা যদি উঠে যায়, অর্থাৎ বাসন্তীর মিষ্টির দোকানটাকে যদি অন্য কোনো মিষ্টির দোকান কিনে নেয়, ঠিক আছে। তা এতদিন বাসন্তী সুইটস যে একটা প্রসিদ্ধ মিষ্টান্ন বা মিষ্টি বিক্রি করতো, তাই না, দোকানে একটা ভালো সুনাম ছিল, রেপুটেশন ছিল, ঠিক আছে, ব্র্যান্ড ছিল। তো যে কাস্টমার গুলো, তারা তো আর বুঝবে না যে এই দোকানটাকে কে কিনে নিয়েছে, তাদের পক্ষে জানা সম্ভব নয়। তো তারা তো দোকানে যেমন আসছিল সেরকম আসতেই থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে গুডউইল।
অর্থাৎ বাসন্তী কোম্পানি পাস্টে যে এফর্ট দিয়েছিল, ঠিক আছে, সেই এফর্টের ফল, ঠিক আছে, এই এফর্টের যে রেজাল্টটা ওরা ফিউচারেও পাবে, ঠিক আছে, এটাই হচ্ছে গুডউইল। তো ধরো এটা কি করলাম, এটা একটা লাইন টানলাম, ঠিক আছে, তো এটা একটা লাইন, বোঝা গেল তো, এটা একটা লাইন টানলাম। তার মানে লাইন মানে কি বোঝাতে চাইছি, এখানে অ্যাকাউন্টস কেন লাইন টানলাম, মনে করছি ধরো দুজন মিলে বিজনেস করছে, ঠিক আছে, দুজন পার্টনার মিলে বিজনেস করছে, দুজন পার্টনারের নাম এক্স আর ওয়াই, ওরা এত বছর ধরে, এই যে এতটা টাইম পিরিয়ড ধরে, এতটা সময়কাল ধরে ওরা ব্যবসা করেছে। স্যার ক বছর, আরে ধরো না ওরা 10 বছর 15 বছর ধরে ব্যবসা করেছে, ঠিক আছে, 10 বছর 15 বছর ধরে ব্যবসা করেছে। এটা ছিল পাস্ট, পাস্ট মানে অতীত, আগে, আগে এই ব্যবসাটা করেছে। অর্থাৎ এই সময়, এই পিরিয়ড কালে ওরা, আমি 10 বছর ধরেছি, 10-এর বেশিও হতে পারে, 10-এর কমও হতে পারে, ওরা এতটা সময় বিজনেস করেছে, এই সময় বিজনেস করে ওরা বিজনেসের পেছনে না অনেক এফর্ট দিয়েছে। এফর্ট মানে আর বোঝাতে হবে না, এফর্ট মানে কি স্যার, বিজনেস পেছনে খেটেছে, টাইম দিয়েছে, দুজন মিলে টাইম দিয়েছে বিজনেস, ঠিক আছে তো। এবং ওরা নিজেরা ডিসিশন নিয়েছিল, যখন পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেছিল, ডিসিশন নিয়েছিল এই সময়, এই পিরিয়ডে বিজনেসের যত টাকা প্রফিট হবে আমরা 3:2, অর্থাৎ এই পিরিয়ডে বিজনেসে যত টাকা প্রফিট হবে এক্স নেবে 3 ভাগ আর ওয়াই নেবে 2 ভাগ, এরকম কন্ডিশনে ওরা বিজনেসটা চালু করেছিল, ঠিক আছে তো। অর্থাৎ তার মানে তুমি বুঝতেই পারছো, বিজনেসে এক্স যা এফর্ট দেবে ওয়াই তার চেয়ে একটু কম এফর্ট দেবে, এরকমই এই কারণের জন্যই হয়েছিল, ঠিক আছে। আর এই সময় যে এফর্ট দেবে এক্স আর ওয়াই দুজন যে এফর্ট দেবে, ঠিক আছে, এই সময় এফর্ট দিলে, যত বেশি এফর্ট দেবে তত বেশি দোকানে কাস্টমার আসবে, ঠিক আছে, তত বেশি কাস্টমার আসবে, আর দোকানে যত বেশি কাস্টমার আসবে কি হবে, তত বেশি সেল হবে। ভাবো না, দোকানে যত বেশি সেল হবে তাহলে কি হবে, দোকানে, দোকানে যত বেশি সেল হবে তাহলে তত বেশি প্রফিট হবে, তাই না, দোকানে যত বেশি সেল হবে তত বেশি প্রফিট হবে। এটা হচ্ছে এই তারিখ অবধি, এই তারিখ। এবার ধরো একটা তারিখ লিখলাম 1/1/19, যে কোনো ডেট হতে পারে, আমি এই ডেটটা ধরলাম, ঠিক আছে। এই তারিখে এক্স আর ওয়াই একটা ডিসিশন নিল, বলছে এর পরবর্তী সময় আমরা যদি বিজনেস করি, বিজনেস যদি কন্টিনিউ করি, এই রেশিওতে প্রফিটটা ভাগ করব না, ঠিক আছে তো, প্রফিটটা ভাগ করবো কেন স্যার, কারণটা কি, বিভিন্ন কারণ হতে পারে। পরবর্তী সময় ধরো এইটা, এটাকে কি ধরলাম, ফিউচার, পরবর্তী সময় যে বিজনেসটা হবে না, এই সময় যে বিজনেসটা হবে, ঠিক আছে, দেখো এই সময় যে বিজনেসটা হবে, এই সময়ে বিজনেস করছে কারা, এক্স আর ওয়াই, এই সময় যা বিজনেস করে যা প্রফিট হবে সেই প্রফিটটা এক্স আর ওয়াই 1:1 রেশিওতে ভাগ করে নেবে, দেখেছো তো, 1:1 রেশিওতে ভাগ করে নেবে। এবার তোমরা বলতেই পারো কেন এই রেশিওতে ভাগ হবে, ঠিক আছে তো। তো দেখো, এটা পার্টনারশিপ ডিড, ওরা নিজেরার মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে যে এই সময় এই রেশিওতে প্রফিটটা ভাগ হবে। হয়তো আগে আগে এক্স বেশি এফর্ট দিচ্ছিল তাই এক্স বেশি প্রফিট পাচ্ছিল, আর এখন দুজনের এফর্টটা সমান হয়ে গেছে, আর এফর্ট যেহেতু সমান হয়ে গেছে তাই প্রফিটটা সমান পাবে। এইবার দেখো এই পিরিয়ডে, এই যে এই পিরিয়ডে অর্থাৎ ফিউচারে এক্স আর ওয়াই যা এফর্ট দেবে, ঠিক আছে তো, এই পিরিয়ডে এক্স আর ওয়াই যা এফর্ট দেবে, যত বেশি এফর্ট দেবে এই পিরিয়ডে, এই পিরিয়ডের কথা বলছি না, এই পিরিয়ডে যা এফর্ট দেবে সেই এফর্টের উপর বেস করে কাস্টমার তৈরি হবে, আর এই যে কাস্টমার তৈরি হবে না, যত বেশি কাস্টমার তৈরি হবে তত বেশি সেল হবে, আর যত বেশি সেল হবে তত বেশি প্রফিট হবে। তাহলে কি বুঝতে পারলে, এই পিরিয়ডে যদি কাস্টমার তৈরি হয়, এই পিরিয়ডে যত কাস্টমার তৈরি হবে অর্থাৎ সেল হবে, সেল হলে প্রফিট হবে, অর্থাৎ এই পিরিয়ডে যা প্রফিট হবে, ঠিক আছে, পাস্টে যা প্রফিট হবে সেটা এক্স আর ওয়াই 3:2 অনুপাতে ভাগ করে নেবে, আর ফিউচারে যা প্রফিট হবে তার প্রফিটটা এক্স আর ওয়াই 1:1 ভাগ করে নেবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, দেখো মনে করো, জিনিসটা বোঝার চেষ্টা করো, এই পিরিয়ডে এক্স আর ওয়াই যা এফর্ট দিয়েছিল তার উপর তো একটা কাস্টমার তৈরি হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে পাস্টে অর্থাৎ অতীতে যেই কাস্টমারগুলো তৈরি হয়েছিল সেই কাস্টমারগুলো কি ফিউচারে আসবে কি আসবে না। তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার পাস্টে যেই কাস্টমার তৈরি হয়েছে সেই কাস্টমার ফিউচারে আসবে না। দেখো, যদি মনে করি, আমি কি বলছিলাম, আমাদের এখানে প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে, ধরো একটা বাসন্তী, ধরো এই তারিখে ধরো বিজনেসের মালিক, ধরো বাসন্তীর মালিক ধরো দুজন, ধরে নিলাম এক্স আর ওয়াই দুজনের মালিক, ঠিক আছে তো। এবার এই দুজন পার্টনারের মধ্যে কোনো কারণে একটা ঝামেলা হয়েছে, বলছে এই তারিখের পর বিজনেস করলে যা প্রফিট হবে সেই প্রফিটটা আমরা 1:1 ভাগ করে নেব। এবার দেখো,
যখন বিজনেসটা যখন বাসন্তী মিষ্টির দোকানটা আরম্ভ হয়েছিল তারা প্রফিট করছিল 3:2 অনুপাতে, ঠিক আছে তো। অর্থাৎ এই পিরিয়ডে যেই কাস্টমারগুলো তৈরি হয়েছিল, এই পিরিয়ডে যে কাস্টমারগুলো তৈরি হয়েছিল সেই কাস্টমারগুলো এই সময় আসবে কি আসবে না। দেখো তোমরা একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে কাস্টমার কি জানতে চাইবে যে তারা যে দুই ভাই বিজনেস করছিল কোন সময় তাদের মধ্যে ঝামেলা হয়েছে? তাদের পক্ষে কোনদিন জানা সম্ভব নয়। তারা যেমন দোকানে আসছিল তেমন দোকানে আসছে। অর্থাৎ আগের পিরিয়ডে ধরো এখানে ধরো কিছু কাস্টমার ছিল, রাম, শ্যাম, যদু, মধু, ABCD ছিল, সেই কাস্টমারগুলোই আবার এই পিরিয়ডে আসছিল। অর্থাৎ এই কাস্টমারগুলোই তো আবার এই টাইমে আসছিল, তাই না? এই কাস্টমারগুলোই তো আবার এখানে আসছিল। তার মানে তখন এক্স এর মধ্যে ওয়াই এর মনে কিন্তু কোশ্চেন আসবে না, এক্স এর মনে একটা কোশ্চেন আসবে, দেখো এই পিরিয়ডে যেই কাস্টমারগুলো তৈরি হয়েছিল সেই কাস্টমার তৈরি করার পেছনে 3 ভাগ ক্রেডিট আমার ছিল, 2 ভাগ ক্রেডিট তোমার ছিল। ঠিক আছে, ওয়াই কে বলবে, এক্স ওয়াই কে বলবে 3 ভাগ ক্রেডিট আমার ছিল, 2 ভাগ ক্রেডিট তোমার ছিল। অর্থাৎ এখানে কাস্টমার ক্রিয়েট করার পেছনে 1 ভাগ ক্রেডিট তোমার চেয়ে আমার বেশি ছিল। অর্থাৎ এই কাস্টমারগুলোকে যখন ফিউচারে যখন আমরা মিষ্টিগুলো বেচবো সেখান থেকে যেই প্রফিট হবে 1 ভাগ তো আমার বেশি পাওয়ার কথা। অর্থাৎ যেই প্রফিটটা হবে সেই প্রফিট মানে 3 ভাগ আমার পাওয়ার কথা, 2 ভাগ তোমার পাওয়ার কথা। কিন্তু তুমি বলছো না এই কাস্টমারগুলো এই পিরিয়ডে এসছে, যা প্রফিট হবে সেই প্রফিটটার মধ্যে সমান সমান ভাগ করে নেবো। এটা তো লজিক্যাল না, এটা তো লজিক্যাল না। লজিক কোনটা? এই পিরিয়ডে যদি কাস্টমার যদি এই পিরিয়ডে মিষ্টি কিনতে আসে তার প্রফিটটা এই রেশিওতে ভাগ করা উচিত। ঠিক আছে, এই নিয়ে ঝামেলাটা তৈরি হয়। আর আমাদের কাজ কি? এই ঝামেলাটাকে মেটানো। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এই ঝামেলাটাকে মেটানো। এই ঝামেলা মেটানোর জন্য এক্স আর ওয়াই দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। কিরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? বলছে আমরা ধরি এই পিরিয়ডের কাস্টমার এই পিরিয়ডে আসতে পারে, এরকম কত টাকার কাস্টমার আসতে পারে? মনে করছি এরকম 1 লাখ টাকার কাস্টমার আসতে পারে, 1 লাখ টাকার কাস্টমার আসতে পারে। এটাকেই আমরা বলবো অ্যাকাউন্টিং এর ভাষায় গুডউইল। ঠিক আছে, এইবার দেখো কোনো অঙ্ক করতে গিয়ে না এই গুডউইলের ভ্যালুটা বলে দেবে, আর কোনো অঙ্কে গুডউইলের ভ্যালু বলে দেবে না। স্যার গুডউইলের ভ্যালু বলে না দিলে কিভাবে করবো? আগের চ্যাপ্টারে শিখিয়েছি না ভ্যালুয়েশন অফ গুডউইল, তো ভ্যালুয়েশন অফ গুডউইল মেথডে করবো। অ্যাভারেজ প্রফিট ছিল, সুপার প্রফিট ছিল না, বা ক্যাপিটালাইজেশন মেথড ছিল, সেরকম মেথডই থাকবে, ওর ইনফরমেশন গুলো দিয়ে দেবে। যাই হোক, সাধারণত গুডউইলের টাকাটা দিয়ে দেয়। এবার তোমাদের মনে প্রশ্ন হলো স্যার কি করে এই ঝামেলাটা মেটাবো? দেখো ঝামেলাটা মেটাচ্ছি। এখানে লিখছি এক্স, এখানে লিখছি ওয়াই। ঠিক আছে তো, এই যে 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে এক্স আর ওয়াই কতটা এফর্ট দিয়েছিল, মানে আগে কতটা এফর্ট দিয়েছিল সেটা আগে বের করো। এই 1 লাখ টাকার মধ্যে আগে কতটা এফর্ট ছিল সেই কথাকেই লিখবো আমরা ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এই 1 লাখ টাকার মধ্যে এক্স 3 ভাগ এফর্ট দিয়েছিল, তার মানে 1 লাখের 3 ভাগ, আচ্ছা ব্র্যাকেটে লিখে দিই এখানে 3:2, 1 লাখের 3 ভাগ মানে 60,000 টাকা। মানে 1 লাখ টাকাকে 3/5 করলে 60,000 টাকা হয়, আর এটা 40,000 টাকা। তার মানে আগে এক্স আর ওয়াই কেমন এফর্ট দিয়েছিল? এই 1 লাখ টাকার জন্য এই 1 লাখ টাকার জন্য এক্স এফর্ট দিয়েছিল 60,000, ওয়াই এফর্ট দিয়েছিল 40,000। এটা ক্রেডিট লিখলাম প্যাকেটে। এবার তোমাদের মনে কোশ্চেন, হলো স্যার এটা কেন ক্রেডিট লিখলে? অর্থাৎ এই 1 লাখ টাকার মধ্যে এক্স এর 60,000 টাকার পাওয়ার কথা, ওয়াই 40,000 টাকা পাওয়ার কথা, অর্থাৎ এটা ওদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা টাকাটা কবে রিসিভ করবে? এই টাকাটা না ওরা ফিউচারে পাবে, এই টাকাটা ফিউচারে পাবে। কোন রেশিওতে পাবে টাকাটা? স্যার 1:1। অর্থাৎ এই 1 লাখ টাকার মধ্যে এক্স পাবে 50,000 টাকা আর ওয়াই পাবে 50,000 টাকা। এখানে এটাকে লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও। এটা কোন রেশিও হবে? 1:1, তাই তো। এটাকে লিখবো ডেবিট, কারণ আমরা জানি টাকা তুলে নিচ্ছে, পার্টনাররা তো টাকা তুলে নিচ্ছে, টাকা তুলে নিয়ে তো ডেবিট হয়, কারণ ড্রয়িং করছে, ডেবিট হবে। তার মানে 1 লাখ টাকার মধ্যে এক্স আর ওয়াই এর এফর্ট ছিল 60,000, 40,000, অর্থাৎ এই টাকাটা ওদের পাওয়ার কথা ছিল, তাই ক্রেডিট লিখলাম। ঠিক আছে তো, কিন্তু অরিজিনালি ওরা পাবে কবে? ফিউচারে। এই টাকাটা কবে পাবে? ওটা কি পাস্টে পাবে না, এই টাকাটা ফিউচারে পাবে। কোন রেশিওতে পাবে? ইকুয়ালি 1:1, 50,000 50,000। ঠিক আছে, এবার দেখো এর অ্যাডজাস্টমেন্টটা কি করব। এক্স বলবে, দেখো এক্স এর কথাটা দেখো, এক্স কি বলছে? এক্স এর পাওয়ার কথা 60,000, এক্স এর পাওয়ার কথা 60,000। অর্থাৎ এক্স এই বিজনেসে এফর্ট দিয়েছে 60,000, কিন্তু অরিজিনালি এক্স রিসিভ করবে কত? 50,000। বলো না, এক্স এর
এক্স এর মনে কি ইম্প্যাক্ট পড়বে? তাহলে এক্স বলবে না আমার 60,000 টাকা পাওয়ার কথা, আমি 50,000 টাকা পাচ্ছি, ও তো খুব খারাপ লাগবে ব্যাপারটা, ও তো খুবই খারাপ লাগবে। 60,000 টাকা পাওয়ার কথা, এখানে 50,000 টাকা পাচ্ছে, ও 10,000 টাকা লস হচ্ছে, ওর খারাপ লাগবে না এটা? তো আমরা কি করবো জানো, ও 60,000 টাকার কাজ করেছে কিন্তু ও ফিউচারে 50,000 টাকা পাবে, ও তো এখন 10,000 টাকা কম পাচ্ছে, তাই আজকে ওকে 10,000 টাকা বাড়িয়ে দেবো। অর্থাৎ আজকে ওকে 10,000 টাকা বাড়িয়ে দেবো না, আজকে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টকে 10,000 টাকা বাড়িয়ে দেবো। ঠিক আছে তো? এবার তোমাদের মনে কোশ্চেন হলো, স্যার 60,000 টাকার জায়গায় আপনি কেন 10,000 টাকা বাড়াবেন? দেখো না, ফিউচারে তো 50,000 টাকা পেয়ে যাবে, ও পাবে না 10,000 টাকা, যত টাকা কম পাবে ঠিক তত টাকাই আমরা বাড়িয়ে দেবো। আচ্ছা, ওয়াই কথাটা যদি ভাবি, ওয়াই 40,000 টাকার এফর্ট দিয়ে ফিউচারে 50,000 টাকা পাবে, 40,000 টাকা এফর্ট দিয়ে 50,000 টাকা পাবে, তার মানে কি ওয়াই এর মনে থেকে খুশি, ওয়াই তো খুব খুশি হবে যে না 40,000 টাকার কাজ করে আমি 50,000 টাকা পাচ্ছি, তাই কি হবে, ও পরবর্তী সময় 50,000 টাকা পেয়ে যাবে, তাই আজকে ওর অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নেবে, অর্থাৎ ওর অ্যাকাউন্ট থেকে তুলে নেবে মানে ওর ক্যাপিটালটাকে কমিয়ে দেবে, তাই এখানে লিখবো -10,000। এবার দেখো, তোমরা তো 11-এ জার্নাল শিখে, তাই তো? তোমাদের যদি বলি, জানো 11-এ জার্নাল শেখার দুটো টেকনিক ছিল, তোমরা কোন টেকনিকে করেছো আমি ঠিক জানি না। দেখো, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, অ্যাকাউন্টেন্সি জার্নালগুলো হয়, দুটো রুল হয়, একটা হয় ব্রিটিশ রুল, আর একটা হয় আমেরিকান রুল। ঠিক আছে তো? ব্রিটিশ রুলটাকে বলা হয় গোল্ডেন রুল, যেটা আমি কখনোই অ্যাপ্লাই করি না। ঠিক আছে তো? হয়তো তোমরা অনেকেই শিখেছো গোল্ডেন রুল। তো গোল্ডেন রুল কেন অ্যাপ্লাই করি না? গোল্ডেন রুলে মানে লিমিটেশনটা কতটা 11 অবধি, এরপরে তুমি যত হায়ার স্টাডি এইচএস বলো, গ্র্যাজুয়েশন বলো, সব জায়গায় কিন্তু তখন আমেরিকান রুলটাই অ্যাপ্লাই হয়। তো আমরা আমেরিকান রুলটাই অ্যাপ্লাই করি, এটাকে বলে মডার্ন রুল। ঠিক আছে তো? মডার্ন রুলে কি শিখেছি আমরা? দেখো, মডার্ন রুলটা বলে দিচ্ছি। আমি বলেছি যে, আমি এই কথাই বলেছি আমার স্টুডেন্টদের, মডার্ন রুল না এই কথাটাই মানে, আর কিছু মানে না। অ্যাকাউন্টেন্সি এই ক্লিয়ার কথাটার উপর বেস করেই দাঁড়িয়ে আছে, অ্যাকাউন্টেন্সি এই ক্লিয়ার কথাটার উপর বেস করেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে? ক্লিয়ার, দেখো, সি ফর ক্যাপিটাল, এল ফর লাইবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেটস, আর ফর রেভিনিউ। ঠিক আছে তো? আর ফর রেভিনিউ। তো জিনিসটা বুঝেছো? অ্যাকাউন্টেন্সি এই যে 5টা যে ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ড ভালো করে যদি প্রপার নলেজ থাকে, আমার অ্যাকাউন্টস কিছু নেই, 5টা ওয়ার্ডের মধ্যে অ্যাকাউন্টেন্সি দাঁড়িয়ে। তো আমি কি বলছি এখন, দেখো ভালো করে শোনো, সি, এল আর আর, কি বললাম? সি, এল, আর, এইগুলো যদি বাড়ে, আমি শুধু একটা জিনিসই মনে রাখতে বলেছিলাম, এই তিনটে জিনিস, সি মানে ক্যাপিটাল, এল মানে লাইবিলিটি, আর মানে রেভিনিউ, এগুলো যদি বাড়ে, ঠিক আছে, বাড়ে মানে যোগ, বাড়লে ক্রেডিট করব, আর এইগুলো যদি কমে তাকে ডেবিট করব। ঠিক আছে? এটা মাথায় রাখতে বলেছিলাম। আর বলেছিলাম এ আর আর, অ্যাসেট আর রেভিনিউ, এটা যদি বাড়ে তাহলে ডেবিট করব, আর এটা যদি কমে তাহলে ক্রেডিট করব। ব্যাস, আর কিচ্ছু না, সব জার্নাল এর মধ্যেই তৈরি হবে। দেখো, তোমাকে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিই, এটা কি লিখেছে? সি, এল, আর মানে ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ। ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ তিনটে জিনিস যদি বেড়ে যায় তখন ক্রেডিট করতে হয়, আর কমে গেলে, ঠিক আছে, ডেবিট করতে হয়। আর কি লিখেছে? অ্যাসেট আর, সরি এটা আর হবে না, এটা ই হবে, ই মানে অ্যাসেট আর এক্সপেন্স। অ্যাসেট আর এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে ডেবিট করতে হবে, আর যদি কমে যায় তাহলে ক্রেডিট করতে হবে। ঠিক আছে তো? তো দেখো, এই অঙ্কটাই দেখো কি হয়েছে, এটা ছিল এক্স একজন পার্টনার, আর এটা ছিল ওয়াই একজন পার্টনার। দেখো না, এক্স এক্স যে পার্টনার ছিল, এক্স এর ক্যাপিটাল, তো ক্যাপিটালেরই করা হচ্ছে, পার্টনার মানে পার্টনার্স ক্যাপিটাল কথা বলা হচ্ছে, মানে এক্স এর ক্যাপিটাল বেড়ে গেছে না কমে গেছে? স্যার এক্স এর ক্যাপিটাল বেড়ে গেছে, এইমাত্র কি বললাম? স্যার আপনি বললেন ক্যাপিটাল বেড়ে গেলে ক্রেডিট করতে হবে, তাহলে এখানে এক্স কে ক্রেডিট করতে হবে, তাই দেখো এক্স ক্যাপিটালকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি 10,000 টাকা। আর এখানে ওয়াই কি আছে? ওয়াই কমে গেছে, আর আপনি বললেন ক্যাপিটাল কমে গেলে ডেবিট করতে হয়, তাই ওয়াই কে ডেবিট করেছি। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? তার মানে এখানে কোনো জার্নাল মুখস্থ করতে হবে, তোমাকে একটা কথাই মাথায় রাখতে হলো, ক্যাপিটাল বেড়ে গেলে ক্রেডিট করতে হয়, ক্যাপিটাল কমে গেলে ডেবিট করতে হয়, তাই করলাম।
আর যদি এটা বুঝতে যদি একান্তই অসুবিধা হয় তখন তুমি কি করবে, দেখো এখানে কি লেখা ছিল স্যার, এটা ক্রেডিট লেখা ছিল আর এটা ডেবিট, মানে 60,000 টাকা ক্রেডিট আর 50,000 টাকা ডেবিট। বড় কে, ক্রেডিট বড় না ডেবিট বড়? স্যার ক্রেডিট বড়। কত টাকা বেশি? 10,000 টাকা ক্রেডিট হবে, ঠিক আছে। ওয়াই, ওয়াই এর কি আছে, 40,000 টাকা ক্রেডিট আছে আর 50,000 টাকা ডেবিট আছে। বড় কে, ডেবিট বড়। কত টাকা? 10,000 টাকা ডেবিট। তাহলে জার্নাল কি হচ্ছে, ওয়াই ডেবিট এক্স ক্রেডিট। বোঝা গেল? এরপরে দেখো একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো ছোট্ট একটা অঙ্ক কি করেছি, ঠিক আছে তো। বলছে যে এ আর বি দুজন মিলে বিজনেস করতো, ঠিক আছে, বহু বছর ধরে বিজনেস করছে, ঠিক আছে। এবং সেই সময় ওরা বিজনেস করে যেই প্রফিটটা আর্ন করতো, এটা আমি আগের কথা বলছি, ওল্ড পাস্টের কথা বলছি, আগে এই কাজটা করতো, বিজনেস করে যে প্রফিটটা করতো ওরা 3:2 এই রেশিওতে ভাগ করে নিত। একটা দিন এই তারিখে না ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, একটা ঝামেলা হয়েছে এই তারিখটা, ওর এই তারিখে কি ওরা ডিসিশন নিল যে এর পরবর্তী সময় যদি আমরা বিজনেস করি তাহলে প্রফিট যা হবে সেটা আমরা ইকুয়ালি ভাগ করে নেবো, যদি এই কন্ডিশনে রাজি হও তাহলে বিজনেস করবো, না হলে করবো না, বন্ধ করে দেবো। বললো ঠিক আছে, এর এই পজিশনে বিজনেস করে যদি কোনো প্রফিট হয় ওরা 1:1 ভাগ করে নেবো, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, এই পোর্শনে এমন কিছু কাস্টমার এসেছিল যেই কাস্টমারগুলো এখানে এসেছিল সেই কাস্টমারগুলো এখানেও আসতে পারে, হ্যাঁ এই কাস্টমারগুলো এখানে যেতে পারে। তখন এ বলবে দেখো এই কাস্টমার তৈরি করার পেছনে আমার এফর্ট বেশি ছিল কম্পেয়ার টু তোমার, মানে বির তুলনায় এর এফর্ট বেশি ছিল, ঠিক আছে। কিন্তু এই কাস্টমারগুলো যখন এখানে হবে, এই পরিশ্রমে যখন প্রফিট হবে, তুমি তখন বলছো প্রফিটটা ইকুয়ালি ভাগ করবে, এটা তো হতে পারে না, কারণ কাস্টমারকে নিয়ে এসেছিলাম আমি, তাই জন্য এই প্রফিটটা এই রেশিওতে ভাগ করা উচিত। এই নিয়ে ঝামেলা হবে, এই ঝামেলাটা মেটাতে হবে একমাত্র গুডউইল দিয়ে। গুডউইল ধরে নিয়েছি অঙ্কে, গুডউইল হচ্ছে 30,000 টাকা, মানে মনে করা হচ্ছে এই কাস্টমার, এখানকার কাস্টমার এই পজিশনে আসতে পারে এবং সেই কাস্টমারকে গুডস বেচে যে প্রফিট হতে পারে 30,000 টাকা। তাই আমি মনে করি না আমাদের ঝামেলা 30,000 টাকা, ঠিক আছে। তো এখন আমাদের কাজ এই ঝামেলাটা মেটাবো। এই ঝামেলাটা মেটাতে গেলে টেবিল এন্ট্রিতে মেটাতে হয়। কি বলছিলাম, এই যে আমরা যে আগে ছক করে দেখালাম না, ওই ছকটাকে কি বলে জানো, টেবিল এন্ট্রি। কি বলে, টেবিল এন্ট্রি। কেউ কেউ এর নাম দিয়েছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এই টেবিল এন্ট্রির কেউ কেউ নাম দিয়েছে কি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তো দুজন পার্টনার এ আর বি, ঠিক আছে তো। এই 30,000 টাকায়, এই যে 30,000 টাকা যে আছে না, এই 30,000 টাকা যে গুডউইল দেখতে পাচ্ছ না, এই 30,000 টাকায় আগে এফর্ট দিয়েছিল এ আর বি কি রেশিওতে, এই 30,000 টাকার মধ্যে এ আর বির এফর্ট ছিল 3:2। তাহলে 30,000 টাকা 3:2 এফর্ট, মানে 30,000 টাকাকে 3/5 করলে 18, 30,000কে 2/5 করলে 12,000। তাই লিখেছি ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এটা মানে কতটা এফর্ট দিয়েছিল, ওল্ড পার্টনাররা কি এফর্ট দিয়েছিল, এই এফর্ট দিয়েছিল। আর এটাই হচ্ছে ক্রেডিট, মানে এই টাকাটা ওদের পাওয়ার কথা। কিন্তু এই টাকাটা ওরা এফর্ট দিয়েছিল ওল্ডে, পাস্টে এফর্ট দিয়েছিল, কিন্তু এর ফলটা কবে পাবে, ফিউচারে, অর্থাৎ এই টাকাটা ফিউচারে রিসিভ করবে। কি রেশিওতে রিসিভ করবে স্যার, 30,000 টাকা 1:1 রেশিও করবে, 30,000 টাকা 1:1 রিসিভ করবে। তাহলে কি হবে, নিউ পার্টনার ইন নিউ রেশিও, এটা ডেবিট। তাহলে 30,000 টাকা যখন ফিউচারে রিসিভ করবে, ইকুয়ালি রিসিভ করলে কি হবে, 15-15, 30,000 টাকার ইকুয়াল 15-15। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই কাস্টমার তৈরি করার পেছনে 18,000 এফর্ট দিয়ে, অর্থাৎ 18,000 টাকা ওর পাওয়ার কথা ছিল, 18,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ও অরিজিনালি ফিউচারে হবে 15,000 টাকা। তার মানে কি, ওর 3,000 টাকা লস হচ্ছে, ওর আজকে লস হচ্ছে, ওর ফিউচারে লস হবে, সেই জন্য আজকে ওর অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠিয়ে দেবে। অন্যভাবে বির কথা যদি বলি, বি এই 30,000-এর জন্য এফর্ট দিয়েছিল 12,000 টাকা, কিন্তু ফিউচারে ও টাকা পাবে কত, 15,000 টাকা। তাহলে ফিউচারে তো ওর খুবই আনন্দ হবে, ও 12,000 টাকার কাজ করে 15,000 টাকা পাবে, 3,000 টাকা বেশি পাবে, ঠিক আছে। এই যে 3,000 টাকা বেশি পাবে, ফিউচারে 3,000 টাকা বেশি হবে, তাই জন্য কি করবে, পার্টনারশিপ ফার্ম ওর থেকে আজকে, ওর অ্যাকাউন্ট থেকে আজকে 3,000 টাকা সরিয়ে নেবে, ঠিক আছে, ওর অ্যাকাউন্ট থেকে আজকে 3,000 টাকা সরিয়ে নেবে। তাহলে বোঝা গেল। তাহলে কি হচ্ছে দেখো, এ বি দুজন পার্টনার,
তো এ পার্টনার, এবার দেখতে হবে এই পার্টনার ক্যাপিটাল বাড়ছে না কমছে? স্যার ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়লে কি হয়? ক্রেডিট, তাই এ কে ক্রেডিট করেছি। আর বি কমছে, তাই ক্যাপিটাল কমাতে গেলে কি হচ্ছে? ডেবিট করতে, বি ক্যাপিটাল ডেবিট করেছি। বা আর এক রকম ভাবে দেখতে পারো, এখানে 18,000 টাকা ক্রেডিট আর 15,000 টাকা ডেবিট, তাহলে আমরা বিয়োগ করেছি। আমরা প্লাস মাইনাস শিখেছি, প্লাস মাইনাস নিয়ম কি? স্যার 18,000 টাকা ক্রেডিট আছে, 15,000 টাকা ডেবিট আছে, মানে এটার ডিফারেন্স হচ্ছে 3,000 টাকা। ক্রেডিট না ডেবিট? যেহেতু 18,000 ক্রেডিট আছে তাই 3,000 ক্রেডিট হবে। আর এখানে 12,000 ক্রেডিট ছিল আর 15,000 টাকা ডেবিট আছে, তার মানে ডিফারেন্স কত? 3,000 টাকা। আচ্ছা বড় কে, 15,000 বড় না 12,000 বড়? 15,000 বড়, তাই 15,000 কি আছে? ডেবিট আছে, তাই ডেবিট বসলো। তাই জার্নাল হবে বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। দেখো ডেবিট কি আছে? বি, তাই বি অ্যাকাউন্ট ডেবিট। আর ক্রেডিট কি আছে? এ, তাই লিখো টু এ ক্যাপিটাল। তাহলে বোঝা গেল? তো ঠিক আছে, গুডউইল ট্রিটমেন্টের নেক্সট ক্লাসে আরো অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এই অবধি থাক।